আচ্ছা ঠিক আছে, আমরা গিট নিয়ে কথাবার্তা বলতেছি, সেটা হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, ফার্স্ট অফ অল আমরা গিটটা কেন ইউজ করবো সেটা সম্পর্কে একটু জানি, যে গিটটা আমাদের হঠাৎ করে এই স্টেমে শিখতে শিখতে গিট কেন শিখবো। আমরা যখন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের শেখার জন্য যেসব জিনিস বলছিলাম যে আমাদেরকে এটা শিখতে হবে, এটা শিখতে হবে, এটা শিখতে হবে, ওই জায়গাতে কিন্তু গিট নামে কোনো জিনিস ছিল না যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হওয়ার জন্য গিট শিখতে হবে। এখানে কোথাও কিন্তু ছিল না ওই বিষয়টা নিয়ে। আমরা বলছিলাম যে ডিজাইনার হতে গেলে আপনাকে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, ব্যাকএন্ডের জন্য এই শিখতে হবে, এটার জন্য এটার শিখতে হবে। কিন্তু ওখানে আমরা দেখি নাই যে ওয়েব ডিজাইনার ডেভেলপার হওয়ার জন্য আমাদের গিট শিখতে হবে। তো আজকে হঠাৎ করে আমরা গিট নিয়ে কেন কথা বলতেছি? এখন কথা হচ্ছে, আপনি একটা প্রজেক্টে কাজ করতেছেন, একাই। হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন আপনার পিসিটা আর ওপেন হচ্ছে না। এরকম কারো হয়েছে? না ভাই, এরকম কারো হয় নাই? হয় না এরকম মোটামুটি। তাহলে হয়তো আপনাদের আমার হয়েছিল। তো যদি এমন কিছু হয়, এখন হয়তো আপনাদের পিসিতে তেমন কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস নাও থাকতে পারে, সো পিসি যদি অফ না অন না হয় তাহলে হয়তো নতুন করে আপনি সেটআপ দিয়ে কাজ করতে পারবেন। কিন্তু যদি এমন হয়, যেমন আমার লাইফের এক্সপিরিয়েন্সটা একটা শেয়ার করি, লাস্ট কিছুদিন আগে আমি এখন যে ল্যাপটপে কাজ করতেছি এটা অফিসিয়াল ল্যাপটপ। এখানে আমি একটা প্রজেক্টে কাজ করতেছিলাম, প্রজেক্টের একটা পার্ট নিয়ে, সেই প্রজেক্টের পার্টটা টোটালি ছিল আমার কাছে, মানে ওটা ওই প্রজেক্টে অন্য কেউ আর কাজ করে নাই, এবং এটা কোনো ব্যাকআপ ফাইল নাই, কিছু নাই, আমার লোকাল পিসিতে আছে। হঠাৎ করে মানে আজকে সকালে আমি বসের বাসায় চলে গেছি, এবং পরের দিন আমার হচ্ছে এই প্রজেক্টটা শু করাতে হবে গভর্নমেন্ট একটা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে, মানে মিটিং আছে, প্রজেক্টটা দেখাতে হবে। এখন সকালবেলা এটা হচ্ছে দেখাতে হবে, রাত 12টার দিকে আমার পিসি অন করতে গিয়ে আমি দেখি যে অন হচ্ছে না। বলেন এই সিচুয়েশনটা যখন আপনি পাবেন তখন কি হবে বলেন? একটু চিন্তা করে দেখেন যে আপনি 2 মাস 3 মাস বা 4 মাস থেকে কাজ করতেছে একটা প্রজেক্টে, হঠাৎ করে পরের দিন আপনার ফাইনাল দেখানো প্রজেক্টটা আপনি দেখাবেন, তার আগ মুহূর্তে আপনার পিসিটা ওপেন হচ্ছে না। আমার কথা বুঝতেছেন আপনারা? জি ভাইয়া, মাথাটা গরম হয়ে জি যাবে। ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছি। এখন যদি পিসিটা অন না হয় তাহলে কেমন লাগবে আপনি বলেন, আপনার ফিলিংসটা বলেন, কেমন লাগতে পারে? পুরাই পুরাই আগুন হয়ে যাবে মাথা ভাইয়া। স্যার পুরাই আপনার খারাপ লাগবে। আপনার মাথায় আগুন হোক, ল্যাপটপ আপনার ট্যাপটপ সব ভাঙে ফেলতে মনে হচ্ছে। এখন আপনার মাথায় ল্যাপটপ আগুন ভাঙতে হলে হবে। সমস্যা নাই, আপনার মাথায় আগুন হলে তো কারো সমস্যা আসে না, কিন্তু আপনার কাছে মনে হয় যে চাকরি থাকবে? না ভাই, কারণ ওনারা তো জানে না যে আপনি কাজ করছেন কিনা, ওনারা জানে। এটা না হলে বুঝলেন, এটা না হলে মনে করেন যে এটা আপনার লোকালি আপনি একটা গভর্নমেন্ট প্রজেক্টও যাই হোক কাজ করছেন, কিন্তু যদি এটা আপনার ফ্রিল্যান্সিং মোডে আপনার মার্কেট প্লেসে কাজ হইতো, তাহলে ক্লায়েন্টকে আপনি কি বুঝাইতেন? কিছুই করার নেই। যদি আপনার আমরা অন্যান্য প্রজেক্ট সবগুলো আমার গিটে রাখা ছিল, কিন্তু এই প্রজেক্টটা কেন আমার রাখা ছিল অর্ধেক, ঈদের আগ পর্যন্ত আমি আপডেট দেওয়া ছিল, পরে আমি আর দেই নাই, যাই হোক কোনো ব্যাকআপও ছিল না, কিছু ছিল না। সো আমি এই প্রবলেমটা ফেস করছি, এবং যাই হোক পরে আমি ডাটাটা রিকভার করতে পারছি, বাট সেদিন মিটিং এ আমার জয়েন করা হয় নাই, এবং এটা নিয়ে সারা রাত ঘুমাইতে পারি নাই। তাহলে আপনার ব্যাপারটা বোঝেন, এরকম অনেক ইম্পর্টেন্ট ফাইল নিয়ে আপনি কাজ করবেন, যদি এরকম আপনার পিসিতে কোনো সমস্যা হয়, পিসি কি একটা ডিভাইস, একটা ইলেকট্রনিক্স ডিভাইস, এটা এনি টাইম তো ডেথ হইতেই পারে। মানুষেরই তো বিশ্বাস নেই, আপনার ল্যাপটপ বা পিসি কিসের বিশ্বাস আছে বলেন? তো যে কোনো সময় এটা হতেই পারে, তাহলে আপনি কিন্তু বিপদে পড়বেন। তো এই বিপদটা রক্ষা করার জন্য আমরা ইউজ করতে পারি এইরকম একটা গিট ভার্সন কন্ট্রোল সিস্টেম। কিন্তু আমরা বলতেছিলাম যে ভার্সন কন্ট্রোল সিস্টেম, এটা দ্বারা আসলে মিনিংফুলটা হচ্ছে না। আমরা আরো কিছু বলতে পারি এই গিট নিয়ে, যেমন আপনাদেরকে, যেমন আমাদের আগের ব্যাচ এরা যেটা করছে, 4 জন 5 জন মিলে একটা গ্রুপ করা হয়েছে, 4 জন 5 জনের এই গ্রুপে একটা প্রজেক্টে তারা 4 জন 5 জন কাজ করতেছে, তারা বিভিন্ন এলাকা থেকে, কেউ একই জায়গায় বসে কাজ করতেছে, 4-5 জন ছেলে, তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট, কেউ বগুড়া থেকে, কেউ রাজশাহী থেকে, কেউ ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে কাজ করতেছে একটা প্রজেক্টে।
এখন এই যে একটা প্রজেক্টে কাজ কিভাবে করা পসিবল, এটা এইভাবে পসিবল যে আপনি আমাকে যতটুকু কাজ দেওয়া হয়েছে এতটুকু কাজ আমি করব, করে এখন একটা এই HTML ফাইল বা যেই ফাইল হোক সেই ফাইলটা আমি একজনকে দিব যে তুমি এই প্রজেক্টটা তোমার কোডের ভিতরে ঢুকাই দাও, আবার আরেকজন কাজ করে বলবে যে কপি করে পাঠিয়ে দিবে তুমি ঢুকাই দাও। এইভাবে করা পসিবল, কিন্তু এটা হচ্ছে রাইট পদ্ধতি না। এইভাবে কাজ করলে কাজ হবে না, ওভাররাইড হবে, ঝামেলা হবে, কনফ্লিক্ট করে অনেক সমস্যা আছে। আমরা এই গিটের মাধ্যমে সবচেয়ে ভালো পদ্ধতি এটা, যে মাধ্যমে আমরা এরকম 10 জন 10 জায়গা থেকে একটা জায়গাতে আমরা কাজ করতে পারি। আমার কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে ভাইয়া। কি ভাই যাচ্ছে? তো এর গুরুত্ব আসলে অপরিসীম। এখনো যেটা আপনার কাছে ক্লিয়ার না, সেটা হচ্ছে আমরা বলতেছি গিটটাকে ভার্সন কন্ট্রোল সিস্টেম। তো ভার্সন জিনিসটা কিন্তু আপনি এর আগে পরিচিত না? ভার্সন জিনিসটা জি ভাইয়া। ভার্সন কিওয়ার্ডটা পরিচিত কিনা? আমরা যখন বলছিলাম HTML4, 5, 3 এইরকম ভার্সন বলছিলাম, প্রত্যেকটা সফটওয়্যারে একটা ভার্সন থাকে। তো সেই ভার্সনটা হচ্ছে এরকম একটা ভার্সন। কন্ট্রোল তো বুঝতে পারতেছেন, যেটা কন্ট্রোল করে সিস্টেম, মানে একটা পদ্ধতি। এই ভার্সন গুলাকে যে কন্ট্রোল করে সেটাকে আমরা বলতেছি গিট। তার মানে আপনি একটা সফটওয়্যার তৈরি করলেন, ব্যাপারটা বোঝেন। আপনি একটা সফটওয়্যার তৈরি করলেন, বোঝেন না আমার কথা না? আপনি একটা সফটওয়্যার তৈরি করতেছেন, সেই সফটওয়্যারটা প্রথম তৈরি করার সময়ে যে কোডগুলো আপনি লিখছেন, 2 মাস পরে আরো মডিফিকেশন করা প্রয়োজন হতে পারে না? জি ভাই। তাহলে ওটাকে আপনি একটা ভার্সন দিলেন, যে প্রথম যেটা তৈরি করতে সেটা হচ্ছে মনে করেন ভার্সন 1, তারপরে কিছুদিন পরে চেঞ্জ করলেন, করে বলে দিলেন ভার্সন 2, পরে আবার কিছুদিন চেঞ্জ করলেন, বলে দিলেন ভার্সন 3। এইরকম করেই কিন্তু কাজগুলা হয়। এই ভার্সন কন্ট্রোলটা হচ্ছে আপনি একটা প্রজেক্ট আপনি তৈরি করছেন, করার পরে আপনি ওটা কোথাও রাখছেন, কোথাও জমা রাখছেন, এরপরে আপনি কিছুদিন পরে আবার কিছু কাজ ওখানে পুশ করতেছেন ওই জায়গাতে আরো কিছু কাজ আপনি ঢুকাই দিলেন। তাহলে আগের কাজ আর পরের কাজ যোগ হয়ে আবার একটা ভার্সন হলো। এখন এটার উপকারিতা কি দেখেন? উপকারিতা হচ্ছে, সাপোজ আপনি আগে হচ্ছে একটা সিস্টেম রেডি করছেন যেখানে শুধু যোগ হইতো, 10 আর 10 20 বা এরকম যোগের কাজ হইতো। আপনি যে ইনফরমেশনই দেন না কেন শুধু যোগ করে দিত। আপনি যা ইনফরমেশনই দেন না কেন সেটা কাজটা হচ্ছে, আগে এমন একটা সিস্টেম আপনি তৈরি করছেন যেখানে শুধু যোগের কাজ হইতো। আপনি কিছুদিন পরে ভালো লাগে, এই ভাই মিউট করেন। নুর ইসলাম, আপনাকে তো বললাম আপনি যে কথা আনমিউট করতেছে তারটা কি করবেন, ডিস্টার্ব হলে তাকে বের করে দিবেন, আর কোনো এক্সকিউজ নাই, ঠিক আছে? তার আজকে ক্লাস করার দরকার নেই। আচ্ছা, আমরা যেটা ছিলাম যে আমি এমন একটা সিস্টেম রেডি করছি যে সিস্টেমের কাজটা হচ্ছে, শুধু যোগের কাজ করা। আপনি কিছুদিন মনে হলো যে না, আমি এই সিস্টেমটার ভিতরে আমি গুণের কাজটাও করে ঢুকাই দিব, আর একটা ফাংশনাল ঢুকাই দিবে যেটা করবে হচ্ছে গুণের কাজ। তো আপনি আগের যেখানে যোগের কাজ ছিল ওই জায়গাতে আপনি গুণের কাজটা ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পর আপনি দেখতে পারলেন যে এই গুণের কাজটা কাজ করতেছে না, এবং পাশাপাশি আপনি আগের যে যোগের কাজটা করা ছিল ওটাও কাজ করে না। আপনি নিজেও তো বোঝেন যে প্রোগ্রামিং এমন একটা সেক্টর যেখানে আপনি কোনো একটা ডট বা কোনো একটা ভুল কোনো কিছু একটা লিখলেই পুরা ফাইলটা কি হবে, এরর আসবে, কাজ করবে না। তার মানে আগে তো যোগের কাজটা ভালো মতো করতো, এখন আপনি গুণের কাজটা ঢুকাই দেওয়াতে যেটা হয়েছে, আগেরটাও কাজ করে না, পরেরটা তো আর কাজ করেই না। এখন তো আপনি মহা বিপদে পড়ে গেলেন। এখন কি করবেন? তো এই যদি আপনি গিট ইউজ করে থাকেন তাহলে যেটা হবে, আপনি আগেরটা যে অবস্থায় আছে পরেরটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না, আপনি আবার আগের অবস্থায় আসতে পারবেন। আপনি কি করতে পারবেন? আগের অবস্থায় আবার ব্যাক করতে পারবেন, হ্যাঁ, কোনো সমস্যা হবে না। তো এই জন্য এটাকে বলতেছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। এই কন্ট্রোল গুলো আপনি করতে পারবেন। আমরা যদি একটু দেখি তাহলে আরো বুঝতে পারবো। সাপোজ আমি আমার গিটে ঢুকতেছি,
github.com, এটাতে আমার অ্যাকাউন্টে ঢুকতেছি। ঢোকার পরে দেখেন কোথায় ঢুকবো, মনে করেন নোটিশ বোর্ডে ঢুকলাম, সরি এটাতে কিছু নাই, পোর্টফোলিওতে ঢুকি। আচ্ছা, পোর্টফোলিওতে ঢুকলাম, ব্যাপারটা বোঝেন। এটা হচ্ছে গিটের ভিতরে আমি প্রজেক্টটা রাখছি। এই প্রজেক্টটা রাখাতে যেটা হয়েছে, এখানে দেখেন কমিট নামে লেখা আছে, কমিট, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে দেখেন এখানে কমিট লেখা আছে 4 জুন, মানে 4 তারিখে আমি একটা নতুন জিনিস ঢুকাইছি। আবার এটাও 4 তারিখে নতুন আরেকটা জিনিস ঢুকাইছি। আবার এটা 5 তারিখে একটা নতুন জিনিস ঢুকাইছি। এটা 5 তারিখে নতুন জিনিস ঢুকাইছি, 6 তারিখে নতুন জিনিস ঢুকাইছি। আমি যদি আরেকটু এক্সাম্পল দিয়ে বলি, একটা জিনিস দেখেন, এখানে একটা ফাইল আছে, ব্যাপারটা বোঝেন, দেখতে পাচ্ছেন? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই দেখতে পাচ্ছি। এই ফাইলটা আমি সেভ করতেছি, কোন একটা জায়গাতে সেভ করতেছি। ফর এক্সাম্পল আমি সেভ করলাম হচ্ছে এই ওয়েব সেকেন্ড ব্যাচ, এটার ভিতরে আমি আজকে একটা নতুন ফোল্ডার তৈরি, আচ্ছা এখানে আমি এখানে রাখলাম, এখানে রেখে আমি এটা সেভ দিলাম, মনে করেন যে হচ্ছে 1 নামে সেভ দিলাম, ঠিক আছে? এখন 1 নামে সেভ দেওয়ার পরে আবার ড্র করতেছেন, আপনাদেরকে নিয়ে আসলে আর পারি না, বুঝছেন? এখন এই যে 1 নামে একটা ফাইল সেভ করলাম, এটার ভিতরে আমি আরো কিছু কোড লিখলাম, ঠিক আছে? লেখার পরে মানে 2 দিন পরে বা একটু পরে আমি আরো কিছু কোড লিখলাম, লেখার পরে এটাকে আমি কি করব, আবার সেভ করব। সেভ অ্যাজ, এটা হচ্ছে 2 দিয়ে করলাম। এরপরে কিছুদিন পরে আমি আবার কিছু কোড লিখলাম, করে এটা আমি আবার সেভ করলাম, এটা আমি আবার সেভ অ্যাজ করে 3 দিয়ে সেভ করলাম। তার মানে আপনি যতবার নতুন একটা করে কোড ঢুকাবেন, গিটের ক্ষেত্রে যেটা হবে, যতবার নতুন করে একটা কোড ঢুকাবেন, ততবার নতুন একটা করে ফাইল কি হবে, তৈরি হবে। তাহলে যেটা প্রবলেম হবে না সেটা হচ্ছে আপনি চাইলে আগের ফাইলটাতে যেতে পারবেন কিনা বলেন? জি ভাই। জি ভাই পারবো। আগের ফাইলটাতে আপনি চাইলেই যেতে পারবেন। যেমন এটাতে যদি আমি দেখি, দেখেন এটা হচ্ছে 4 তারিখ, 4 তারিখে আমার কি কি কাজ করা ছিল সেটা যদি আমি সেই কপিটা দেখতে চাই, তাহলে আপনি এই জায়গাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করে দেখবেন যে শুধু 4 তারিখে কিছুই ছিল না, রেমডি এমডি এই ফাইলটা ছিল, redmi.md এই একটা ফাইল ছিল 4 তারিখে, বুঝেন নাই? জি ভাই বুঝে গেছি। জি ভাই। এরপরে ব্যাক করেন, আমরা এই 5 তারিখের একটা ফাইলে দেখি সেখানে কি আছে। 5 তারিখে ফাইলে আসে, দেখেন এখানে কি কি আরো ফাইল অ্যাড হয়েছে না, আরো ফাইল অ্যাড হয়েছে। এখন আপনি যদি ব্যাকে আসেন, দেখি 6 তারিখে কিছু আছে কিনা, 6 তারিখে এটাতে ঢুকে দেখি কি আছে। তার মানে 6 তারিখে আরো কিছু চেঞ্জ অবশ্যই হয়েছে এখানে। মানে আপনি যত তারিখে বা যেই সময়ে আপনি ফাইলগুলো আপলোড করেন বা নতুন কিছু অ্যাড করেন, তার জন্য কি হচ্ছে, নতুন একটা করে ফাইল তৈরি হচ্ছে। তার মানে এটা একটা করে ভার্সনের মতো না, আপনি আগেরটা থেকে আপনি কি ব্যাক করে আসতে পারবেন, আপনি চাইলে আগেরটাই যাইতে পারবেন। এবং আমার এখানে নাই, আমি দেখাতে পারতেছি না, সেটা হচ্ছে আপনি মনে করেন, আপনি ফর এক্সাম্পল আপনি মনে করেন যে এখানে আপনার এই 5 তারিখে আপনি কিছু চেঞ্জ করছেন, 6 তারিখে সেটা ডিলিট করছেন, আপনি সেটাও বুঝতে পারবেন যে এটা ডিলিট করা হয়েছে, ওখানে রেড কালার দেওয়া থাকবে যে এটা ডিলিট করে এটা বসানো হয়েছে। মানে পুরো একটা সিস্টেম আপনি দেখে সবকিছু ধরতে পারবেন। সাপোজ আপনার গ্রুপে 5 জন কাজ করতেছেন, কেউ একটা কোড ডিলিট করছে, সেটা আপনি ধরতে পারবেন যেটা কবে ডিলিট করছে, কে ডিলিট করছে, আবার ওটা ডিলিট করে কোন জিনিসটা নতুন করে অ্যাড করছে, কে অ্যাড করছে, কখন অ্যাড করছে, সেটা আপনি ট্র্যাক করতে পারবেন। তাহলে ব্যাপারটা ভালো না? কথা কোন না? তো এটার গুরুত্ব আসলে আমি বলে বোঝাতে পারবো না, এখানে অনেক কিছু আছে আসলে, এটার কোনো গুরুত্বে আসলে আমি শেষ করে বলতে পারবো না। এটা এমন একটা জিনিস যে আপনি যদি জব করতে চান, মানে এই সেক্টরে আসতে চান, তাহলে আপনাকে এটা মাস্ট শিখতে হবে।
আপনারা একটা জিনিস খেয়াল করছেন যে আপনারা লাস্ট এই যে অ্যাসাইনমেন্টটা জমা দিলেন, এই অ্যাসাইনমেন্টটা জমা কিভাবে দিচ্ছেন? এই অ্যাসাইনমেন্টটা জমা দিচ্ছেন হচ্ছে আপনি ওই ফাইলটা আমাকে জমা দিচ্ছেন, কিন্তু এখন আর ফাইল দেওয়া লাগবে না। আপনি প্রজেক্ট যতটুকু কাজ করবেন সেটা লাইভ থাকবে। যেমন এই যে portfolio.com, এটার একটা লাইভ আপনি এখান থেকে করতে পারবেন। আপনাকে হোস্টিং, ডোমেন হোস্টিং কিনতে হবে না। আপনাকে কি করতে হবে না, ডোমেন হোস্টিং না কিনে আপনি এটা কি করতে পারবেন, লাইভ একটা কোড আপনি দিয়ে লাইভ করতে পারবেন। সেটা আমরা দেখবো আসলে, ঠিক আছে? তো আসলে গুরুত্ব অনেক, আমরা একটা একটা করে আসলে প্র্যাকটিক্যাল যখন দেখবো আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখ, আপাতত ভার্সন কন্ট্রোলটা আপনি বুঝছেন কিনা সেটা বলেন আমাকে। জি ভাই জি ভাইয়া বুঝে গেছে। হ্যাঁ, বুঝতে পারছি। প্রত্যেকদিন তো একই ভাষণ শুনি, কিন্তু আপনারা যে কি বুঝতেছেন আমি কি বুঝাইতেছি আমার মাথায় আসলে কিছু আসতেছে না। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আসি গিট ব্রাঞ্চ। গিট ব্রাঞ্চ যেটা হচ্ছে, আমি যেটা বললাম যে আপনি এই গিটটা ইউজ করা মানে হচ্ছে আপনি হয়তো অনেকেই একসাথে কাজ করবেন, 4-5 জন মিলে কাজ করবেন। আপনি একাই করতে পারেন, কোনো সমস্যা নাই, বাট আপনি 4-5 জন মিলেও কাজ করবেন। তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে ব্রাঞ্চ ক্রিয়েট করতে হবে। একই ব্রাঞ্চে যদি আপনি কাজ করেন তাহলে কে কোন কাজ করলো আপনি ট্র্যাক করতে পারবেন? না সম্ভব না ভাই। পারবেন না। এই জন্য ব্রাঞ্চ তৈরি করতে হবে। ব্রাঞ্চ যখনই কথাটা বলতেছি তখনই আপনার মাথার মধ্যে কিন্তু একটা ইমাজিন করতে পারতেছেন যে ব্রাঞ্চ একটা শাখা, জাস্ট তেমন কিছুই না, জাস্ট একটা শাখার মতো করা, যে এই শাখার দায়িত্ব কি থাকবে, সেই শাখাতে কাজ করবে, ওই শাখাতে যা কিছু হবে দায়ভারটা কার? হ্যাঁ, ওই 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 ব্যক্তির দায়িত্ব। সে যদি ভুল করে সেটা ওর দায়িত্ব, ঠিক করলে সেটা ও বুঝবে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম। ফর এক্সাম্পল, আমি এখানে মাস্টার নামে একটা নাম লিখছি, এটা হচ্ছে আপনার একটা প্রজেক্ট, মেইন প্রজেক্ট। এখন এই প্রজেক্টের ভিতরে আপনি, এটা হলো মেইন প্রজেক্ট। এখন এই প্রজেক্টের ভিতরে মনে করেন যে আপনি এখানে কাউকে দায়িত্ব দিলেন যে তুমি কিছু অ্যাড করো, কিছু একটা কাজ করো, করে সে বলে দিল এটা হচ্ছে মাস্টার 0.1। আরেকজনকে দায়িত্ব দিলেন, সে যতটুকু কাজ করলো সেটা মাস্টার 0.2। এখন এই পুরা জিনিসটাকে যদি আপনি মনে করেন যখন ফাইনাল করতে চান, তাহলে এই যে মাস্টার আগে যা ছিল সেটা, এই মাস্টার 0.1, মাস্টার 0.2 সবকিছু মিলে আমি একটা ফাইনাল মাস্টার নামে একটা প্রজেক্ট রেডি করলাম। সেই প্রজেক্টে আমি লাইভ করব। কিন্তু যদি এই মাস্টার 0.2 এটার মধ্যে কোনো ভুল থাকে তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিব। যদি ভুল থাকে সমস্যা নেই, এটাকে বাদ দিয়ে কি করব, মাস্টার আর মাস্টার 0.1 এটা মিলে আমি ফাইনাল সাব মাস্টার করব। যদি এটার মধ্যেও ভুল থাকে তাহলে এটাকেও বাদ দিব। আর সব ঠিকঠাক থাকে তাহলে আমি সবগুলোকে নিয়ে ফাইনাল মাস্টার আমি একটা ব্রাঞ্চ করব। একটা জিনিস আমি এক্সাম্পল এভাবে দেই, যদি আপনি চিন্তা করে দেখেন যে ব্যাংক গুলা কিভাবে কাজ করে। ব্যাংক, একটা ব্যাংকের বা একটা প্রত্যেকটা অফিসের একটা মেইন ব্রাঞ্চ থাকে না, হেড অফিস থাকে। তো আমরা চিন্তা করে দেখেন, আমরা ধরে নিলাম এই ফাইনাল মাস্টার এটা হচ্ছে একটা হেড অফিস। আপনি বলেন হেড অফিসে কি ক্লায়েন্টরা গিয়ে টাকা পয়সা জমা দেয় হেড অফিসে? না, শাখায় জমা দেয় বেসিক্যালি। শাখাগুলোতে টাকাই জমা দেয়, ব্রাঞ্চে দেয়। এখন ব্রাঞ্চে দেয়, যার বাসার কাছে যে ব্রাঞ্চ সে সেই ব্রাঞ্চে জমা দেবে, এই তো। রাইট। তো আপনি যখন কাজ করবেন তখন আপনার নামে একটা ব্রাঞ্চ আপনি তৈরি করে নেবেন, যে আমি এই ব্রাঞ্চের মালিক, আমি যা কাজ করব যা কিছু করি না কেন সেটা আমার ব্রাঞ্চে থাকবে। তো এরকম আপনার টিম মেম্বাররা 5 জন 5টা ব্রাঞ্চ রেডি করবে। তারা যা কিছুই কাজ করুক না কেন তারা সেই তাদের নিজেদের পার্সোনাল ব্রাঞ্চের মধ্যে এরকম একটা করে জমা রাখবে। তারপরে সবগুলা চেক করে মার্জ করে আমি একটা ফাইনাল ব্রাঞ্চে আমি টাকাগুলো পাঠাই দেব। বুঝাইতে পারি না? জি ভাইয়া, জি ভাইয়া। বুঝতে পারছি ভাইয়া। সবাই বুঝতেছেন? দেখতেছি, বাট আমরা এটাকে প্র্যাকটিক্যালি দেখবো একটা একটা করে। তাহলে ব্রাঞ্চ যখন দেখো তখন আর একটু ক্লিয়ার হবে আর কি। আরো ক্লিয়ার হবে, রাইট। কিন্তু থিওরিটা বোঝা দরকার, ব্রাঞ্চ গুলা কি, এই জিনিসগুলোর নাম আপনাকে বুঝতে হবে। তো এটা গেল। এখন আমি কিন্তু আপনাদেরকে এখানে যেটা দেখাইছিলাম সেটা কিন্তু গিট হাব। আমি এখানে লিখছি গিট ভার্সেস গিট হাব। দুই জিনিস ভাইয়া। গিট এবং গিট হাব দুটা হচ্ছে দুই জিনিস। এই দুটা জিনিসের মধ্যে একটু পার্থক্য বুঝতে হবে। খুবই
ইম্পর্টেন্ট কোশ্চেন। আপনাকে ভাইভাতে অন্তত যদি আপনি সিবিতে লেখেন যে আপনি গিট জানেন, তাহলে এটা কোশ্চেনটা করাটা স্বাভাবিক, যে গিট আর গিটহাবের মধ্যে পার্থক্য কি। আসলে গিটটাকে আমরা বলতেছি একটা প্রসেস, গিটটাকে আমরা বলতেছি একটা প্রসেস। যেমন আপনার কম্পিউটারে হচ্ছে প্রসেসর, প্রসেসরের কাজ কি? সে চিন্তা করবে, লজিক্যালি কাজগুলো করবে। আর মাদারবোর্ডের কাজ কি? মাদারবোর্ডের কাজ হচ্ছে ওর উপরে আপনি প্রসেসরটা রাখতেছেন, ওর উপরে আপনি হার্ড ডিস্ক রাখতেছেন বা যাবতীয় যা যা ইনফরমেশন গুলো রাখতেছেন। আপনি এই যে হাব, সবচেয়ে বড় কথা হাবের কথা, আমি যদি গিট হাব থেকে এই হাবটাকে একটু আলাদা করি, এই হাব কথাটা কি খুবই অপরিচিত কথা? না, না ভাইয়া। যেখানে আসলে জিনিসগুলো জমা হয়, যেই জায়গাতে জিনিসগুলো আসলে জমা হয়, জমা করা থাকে। হ্যাঁ, হ্যাঁ জমা থাকে। আপনি দেখবেন যে এখন এই যে পার্সেল গুলা ডেলিভারি করে যারা, এদেরকে এগুলা বলে, ওরা বলে হচ্ছে হাব, কোন হাবে জমা রাখবে বা এরকম একটা কথা ওরা কিন্তু বলে, আমি যতদূর জানি। তো হাব দ্বারা কিন্তু আপনি বুঝতেছেন যে এই জায়গাতে আপনি জিনিসগুলো জমা রাখবেন। কিন্তু এই যে ভার্সন কন্ট্রোল করতেছে, ওখানে আপনি কোন ইউজার কবে ওটা হচ্ছে সাবমিট করতেছে, সে কোনটা ডিলিট করে কোনটা দিচ্ছে, আবার আগেরটাতে আপনি ফিরে আসতেছেন, এই যে যাবতীয় কাজগুলো যেটা করতেছে সেটা কিন্তু গিট করতেছে, এই প্রসেস গুলা করতেছে কিন্তু গিট। আর আপনি জমা রাখতেছেন হচ্ছে এই হাবের ভিতরে। বোঝেন নাই? জি ভাইয়া বুঝছি। আমরা পুরো প্রসেসটাকে বলতেছি গিট। সে এই কাজগুলা করতেছে, লজিক্যালি কাজগুলা করতেছে, যে কে ওখানে কমেন্ট করতেছে, কে মানে গিটটা ইনিশিয়েট করতেছে, কবে করতেছে, কমেন্টে কি লিখতেছে, এই যে লজিক্যালি যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো করতেছে গিট। আর আমরা যখন প্রজেক্টটা ওখানে আমরা কোন একটা হাবের ভিতর ঢুকায় রাখতেছি, সেটাকে বলতেছি আমরা গিট হাব। বোঝেন নাই না? বুঝছি। কি ভাই? বুঝলাম না, একটু সামনে যাই। আমরা দেখেন মানে আমরা যে কাজগুলা করছি সে কাজগুলা বা প্রসেসটা হচ্ছে গিট, আর যে যে জায়গায় স্টোর করে রাখবো সেটা হচ্ছে গিট হাব ভাইয়া, তাই না? গিট হাব, রাইট। আমি কিন্তু যেখানে লগ ইন করছিলাম সেটা কিন্তু গিট হাবে লগ ইন করছিলাম। দেখেন github.com, তারপরে আমার ইউজার নেমটা দেওয়া আছে, তারপরে এন্টার দিলে আমার এই যে গিট হাব, এইখানেই কিন্তু সবগুলা স্টোর করা আছে। এই গিট হাবের ভিতরেই কিন্তু সবগুলা ফাইল এরকম কি করা আছে, এখানে সবগুলা ফাইল স্টোর করা আছে। এই যে সবগুলা কোডগুলা স্টোর করা আছে, এখান থেকে কিন্তু সবগুলা স্টোর করা। কিন্তু এখানে যে এই যে কমেন্ট 7 মান্থ অ্যাগো, এখানে কিছু কমেন্ট করছেন কিনা সেগুলা কাহিনী, এই যে প্রসেস গুলো মেনটেন করতেছে, এটা মেনটেন করতেছে কে? গিট। বুঝছেন এই ব্যাপারটা? আচ্ছা ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা ভাই, এখানে সব কাজই গিট করতেছে, তাহলে গিট কি জমা রাখতে পারতো না? না, Git জমার জন্য এটা একে অপরের জমা রাখার পরিপূরক। জন্য হাব ইউজ করছি। তাহলে আপনি তো বলতে পারেন যে তাহলে প্রসেসরই তো সবকিছু করতো, তারপর আপনার ওই র্যামের দরকারটা কি, সে জমা রাখুক, তাই না? ব্যাপারটা তো এরকম। তো এই হলো ব্যাপার স্যাপার। আমরা গিট, তো এটা দেখলাম। আমরা এখন একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে হাউ টু গিট ওয়ার্ক, মানে গিটটা কিভাবে কাজ করে সেটা আমরা একটু দেখি, কি বলেন? সেটা সম্বন্ধে যদি আমি একটু কথা বলতে, সেটা হচ্ছে আমি এখানে প্রথমত দুইটা পার্ট ভাগ করতেছি, একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে রিমোট। এই দুটা কথা কিন্তু আপনাকে একটু মনে রাখতে হবে, এই জিনিসগুলো আপনাকে বলবে। আসলে যখন আপনি ডেভেলপমেন্ট সেক্টরে আসবেন, তখন কিছু কিছু কিওয়ার্ড আপনাকে শুনে বুঝতে হবে যেটা কি। এটা যেমন আপনি প্রোগ্রামিং এ যখন আসছেন, তখন আপনি h1 ট্যাগ লিখতেছেন, তো এটা মানে হচ্ছে h1 ট্যাগ। এখন আপনি যারা প্রোগ্রামিং করেন তাদেরকে আপনি যদি h1 বলেন, তাহলে সে মনে করবে যে এটা কি এক জিনিস হইতে পারে, কোন রেস্টুরেন্টের নাম বা এরকম কিছু একটা বলতে পারে। তো আপনি যখন ডেভেলপমেন্টে আসবেন, তখন এই যে রিমোট মানে কি, লোকাল মানে কি, এই জিনিসগুলা কিওয়ার্ড গুলো আপনাকে একটু বুঝতে হবে। লোকাল মানে কি, রিমোট মানে কি, বুঝা লাগবে না? জি ভাইয়া। জি ভাইয়া। কি ভাই? খুব বোরিং লাগতেছে থিওরিটিক্যাল ক্লাস? না ভাই। না ভাইয়া। না ভাই, এই যে এখন আমরা দেখেন লোকাল বলতে আমরা বলতেছি আমার লোকাল পিসিটা, আমার কম্পিউটারটা। এই কম্পিউটারটাকে আমি বলতেছি হচ্ছে লোকাল। আমার কম্পিউটারের ভিতরে আমি যা কিছু করব সেটাকে আমরা বলতেছি হচ্ছে লোকাল। বুঝেন নাই?
বুঝতে ঠিক পারছি আছে, ভাইয়া। বুঝে গেছে। আর যদি আমরা কোনো সার্ভারে কোনো কিছু রাখি বা সার্ভারে মানে যেটা হোস্ট করা থাকবে, যেটা বাইরে থেকে যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, সেটাকে বলতেছি আমরা হচ্ছে রিমোট। খুব বেশি সমস্যা হচ্ছে? না ভাই। না ভাইয়া। ধরুন মানে গিট হ্যাঁ, ধরে নিতে পারেন আপনি গিট, এটা হচ্ছে রিমোট। আপনি সার্ভার বলতে পারেন কোন একটা। তো এই দুটা যদি বুঝে থাকেন, তাহলে লোকালের ভিতরে ব্যাপারটা কি হয় আপনি দেখেন কিভাবে কাজ করে, ব্যাপারটা বোঝেন। সেটা হচ্ছে একটা হচ্ছে ওয়ার্ক ডিরেক্টরি, মানে আপনি যেখানে কাজ করবেন সেটাকে বলতেছি আমরা ওয়ার্ক ডিরেক্টরি। ওয়ার্ক মানে তো কাজ, ডিরেক্টরি মানে হচ্ছে একটা ফোল্ডার, যেটা আমরা প্রত্যেকদিন একটা ক্লাস করার জন্য একটা করে নতুন নতুন ফোল্ডার তৈরি করি, যেখানে আমাদের ওই দিনের কাজগুলো ওখানে জমা রাখি। ওটাকে আমরা বলতেছি হচ্ছে ফোল্ডার না বলে আমরা বলতেছি ডিরেক্টরি। আর ওয়ার্ক মানে হচ্ছে যেটাতে আপনি কাজ করতেছেন সেই ওয়ার্ক ডিরেক্টরি, আপনি কোন জায়গাতে কাজ করতেছেন সেটাকে আমরা বলতেছি ওয়ার্ক ডিরেক্টরি। নাই? বুঝতে পারছি ভাইয়া। এখন এই ওয়ার্ক ডিরেক্টরি এরপরে আরেকটা জিনিস থাকবে। প্রথমে আপনাকে ওয়ার্ক ডিরেক্টরি যেটা হবে, এখানে আপনি কাজগুলা করবেন, করার পরে স্টেজিং এরিয়া, এই জায়গাতে এসে আপনি বিভিন্ন বাসাই টাসাই যা যা ইচ্ছা করতে পারেন। ফর এক্সাম্পল আপনাকে যদি বলা হয় আপনি গ্রাম থেকে, আপনারা অনেকে গ্রামে থাকেন, গ্রাম থেকে আপনি একটা কি করলেন, সবজি বা যেটাই হোক সেটা বাজারে বিক্রি করতে যাবেন। প্রথমে আপনাকে কি করতে হবে, সবজিটা আপনাকে ওই জমি থেকে উঠাইতে হবে। উঠানোর পরে আপনার কি করতে হবে, আপনি কি ওইরকমই নিয়ে আসবেন? ওইরকম কিন্তু আপনি নিয়ে আসবেন না। আপনাকে দেখবেন যে আরেকটা জায়গাতে ওই জমি থেকে নিয়ে আরেকটা ভালো জায়গাতে আসবেন, আসার পর ওখানে আপনি একটু বাছাই করবেন। ওখানে একটু বাছাই করবেন, এই বাসাটাকে বলতেছি আমরা যে স্টেজিং এরিয়া। ওই বাসায় এই জায়গাটাকে বলতেছি আমরা হলো স্টেজিং এরিয়া। দেন সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি লোকাল রিপোজিটরি। মনে করেন আপনি জমি থেকে আপনার ফসলটা উঠাইলেন, উঠানোর পরে আরেকটা ফাঁকা জায়গায় আসার পর সেটা আপনি বাছাই করলেন, করার পর আপনার কাছে মনে হচ্ছে যে আপনি এটা এখন বাজারে বিক্রি করতে যাবেন, তাহলে কি করবেন, এটাকে হয়তো কোনো একটা স্পেসিফিক জায়গাতে উঠাবেন, উঠানোর পর হয়তো একটু পানি দিলেন বা কিছু সব সাজগুজ করে একটা রাখাতে রাখলেন। এই যে আপনি জমি থেকে উঠানোর পরে আপনি কি করলেন, আগে বাছাই করলেন, সে বাছাইটাকে বলতেছে আমরা স্টেজিং এরিয়া। এরপরে আপনি ওটাকে বাজারে নিয়ে যাওয়ার জন্য প্রিপারেশন করলেন, প্রিপেয়ার করলেন, সেটাকে বলতেছে আমরা লোকাল রিপোজিটরি। তার মানে ওই যে আপনি রেডি করলেন, সেই রেডির উপরে যখন কোন একটা গিটের আপনি ওটার মধ্যে গিট ঢুকাই দিবেন, মানে বাজারে নিয়ে যাওয়ার মতো একটা সিচুয়েশন রেডি করবেন, তখন আমরা বলতেছি লোকাল রিপোজিটরি। বুঝেন না কথাটা? জি ভাই। আমি যদি সংক্ষিপ্ত করে একটা জিনিস বলি, আমার কথা হচ্ছে আপনি লোকাল ডিরেক্টরি বলতে আমরা একটা ফোল্ডারকে বোঝাচ্ছি বা একটা আমাদের প্রজেক্ট বোঝাচ্ছি, যেটা প্রত্যেকদিন আমরা একটা করে ফোল্ডার রেডি করি। এটা হচ্ছে ওয়ার্ক ডিরেক্টরি। ফোল্ডারটাকে এখানে ডিরেক্টরি বলা হয়। হ্যাঁ, ফোল্ডারটাকে আপনি বা প্রজেক্ট নেমটাকে আপনি ওয়ার্ক ডিরেক্টরি বলতে পারতেছেন। এরপরে এই ওয়ার্কটা যদি আপনি চিন্তা করে দেখেন, এই ওয়ার্কটা আপনি লাইভ করবেন, এখন সার্ভারে উঠাবেন বা আপনি হচ্ছে গিটহাবে ঢুকাবেন, তার আগে আপনাকে কি কি করতে হবে, আমরা সেই প্রসেসটা আসতেছি যে একটা প্রজেক্ট যখন আপনি গিটহাবে উঠাবেন তখন আপনাকে কি কি কাজ করতে হবে। সেটা হচ্ছে প্রথমে আপনাকে ওয়ার্ক ডিরেক্টরিতে আসতে হবে। ওয়ার্ক ডিরেক্টরি মানে যেখানে আপনার কাজ বাজ থাকবে। তারপর ওই কাজটাকে কি করতে হবে, আপনাকে বাছাই করতে হবে যে আসলে কাজটা গিটে দেওয়ার মতো কিনা, সেটাকে বলতেছি আমরা স্টেজিং এরিয়া। এরপর বাছাই করা শেষ, দেন আমরা একে কি করতেছি, গিটের সাথে ইনকর্পোরেট করতেছি, গিটের সাথে গিট, যেটা আমরা গিটে পাঠাবো, মানে গিট মানে একটা বাজার ধরে নেন। তো এই বাজারে পাঠানোর জন্য ওই বাজারের একটা লেবেল আমরা এখানে লাগাই দিলাম। যখন আমি বাজারের লেভেলটা এর সাথে লাগাই দিলাম তখন হয়ে গেল লোকাল রিপোজিটরি। আমরা কিন্তু এখনো বাজারে নিয়ে যাই নাই, এখনো আমাদের লোকাল পিসিতে রাখছি, বাট আমরা রেডি করে রাখছি বাজারে নিয়ে যাওয়ার জন্য। বুঝেন নাই? বুঝতে পারছি জি ভাই। এখন যদি বাজারের জন্য সব রেডি হয়ে যায়, দেন আপনি কি করবেন, সেটা বাজারে যখন পাঠাই দিবেন, বাজারে পাঠাই দেওয়া মানে কি, যেটা বাইরে সবাই দেখবে। এখনো পর্যন্ত আপনার ঘরের ভিতরে আছে, কেউ প্রোডাক্টটা দেখতেছে না,
এখন আপনার সবকিছু রেডি, দেন আপনি কি করতে পারবেন, এটা আপনি রিমোটে মানে আপনার সার্ভারে পাঠিয়ে দিবেন। এই সার্ভারে যখন পাঠিয়ে দিবেন তখন হবে হচ্ছে রিমোট, মানে রিমোট রিপোজিটরি। তখন নাম কি হয়ে যাবে? রিমোট রিপোজিটরি। ফ্লোটা কি বুঝতে সমস্যা হচ্ছে? তাহলে আবার বুঝাবো। না ভাই, না ভাইয়া ঠিক আছে। স্যার ভাই রিপোজিটরি মানে? আমরা এতক্ষণ একই জিনিস, এই যে লোকাল রিপোজিটরি মানে এই যে ওয়ার্ক ডিরেক্টরি, যেটা এই ওয়ার্ক ডিরেক্টরি একসময় আসে হচ্ছে লোকাল রিপোজিটরি, এই লোকাল রিপোজিটরি একসময় আসে হচ্ছে রিমোট রিপোজিটরি। তাহলে কখন কোনটা হচ্ছে? এখন এই যে ওয়ার্ক ডিরেক্টরি যদি আমি বলতে চাই, আমি যদি আপনাকে দেখাই, সেটা হচ্ছে আমরা লাস্ট কাজ যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমাদের একটা ফোল্ডার ওয়েব সেকেন্ড ব্যাচ, এটার ভিতরে সাপোজ HTML সেকেন্ড ক্লাস, এটাকেও আপনি বলতে পারেন হচ্ছে আপনার লোকাল ডিরেক্টরি। বুঝেন নাই? বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছি ভাই। এটা যদি লোকাল ডিরেক্টরি হয়, বুঝি না এটাকে ভাই, আবার যখন বলবেন। আপনি বাজারের জন্য আবার বলবেন। উপযোগী করবেন, বাজারের জন্য সবকিছু বাছাই টাছাই করার পরে বাজারের জন্য উপযোগী করবেন, তখন এর নাম কি হবে? লোকাল রিপোজিটরি। তখন নাম হবে লোকাল রিপোজিটরি। দেন আপনি যখন এটা বাজারে পাঠাই দিবেন তখন কি নাম হবে? রিমোট রিপোজিটরি। রিমোট রিপোজিটরি। এই জন্য আমি প্রথমে লোকাল আর রিমোটের মধ্যে পার্থক্যটা বুঝালাম। এটা কি এখন ক্লিয়ার? জি ভাইয়া। জি, জি ভাই বুঝতে পারছি। একটা প্রশ্ন মানে ভাই ছিল। ওই ফাইলটাই এরকম। বলেন। বলছি বলেন, যে গিটহাবে যেটা থাকবে সেটা কি সবাই দেখতে পারবে? আর এখানে দুটো সেকশন আছে, একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে আপনার পাবলিক। যদি আপনি পাবলিকে দেন তাহলে সবাই দেখতে পারবে, এটা ওপেন সোর্স। ওপেন সোর্স মানে কি? যেটা সবাই অ্যাক্সেস করতে পারবে, দেখতে পারে, ইউজ করতে পারে, যা ইচ্ছা করতে পারে, সেটাকে বলতে ওপেন সোর্স। এটা যদি আপনি পাবলিকে রাখেন তাহলে আপনি এটা সবাই দেখতে পারবে। আপনি যদি মনে করেন যেমন আমরা গভর্নমেন্ট যে প্রজেক্টটা করতেছি সেটা তো আমরা পাবলিকে রাখবো না, এটা প্রজেক্টের ভ্যালু 3 কোটি টাকা, এটা আমি পাবলিকে রাখবো, সবাই এটা নিয়ে কাজ করবে, এটা করা যাবে? তখন এটাকে রাখতে হবে প্রাইভেট। তো প্রাইভেটে রাখলেও ঝামেলা আছে, আপনাকে এমনি এমনি রাখতে দিবে, টাকা পয়সা লাগবে। বোঝেন নাই? বুঝতে পারছি ভাই। পাবলিকে রাখতে কি টাকা পয়সা লাগে? না, পাবলিকে রাখা তো টাকা পয়সা লাগবে না। এখন এই 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 প্রসেসটা বুঝছেন আপনারা? এখন এটা যদি বুঝে থাকেন তাহলে এখানে দেখেন, ওয়ার্ক ডিরেক্টরির সাথে আমরা গিট ইনিশিয়েট মানে গিট অ্যাড করব, ইনিশিয়েট করব, যা কিছু করব, এটা কিভাবে কাজ করে? প্রথমে আপনাকে করতে হবে গিট অ্যাড করতে হয়, গিট কমিট করতে হয়, গিট পুশ করতে হয়। এই 3টা কাজ করলে আপনার এই রিমোটের মধ্যে চলে আসবে। এখানে 3টা প্রসেস ফলো করলে মোটামুটি আপনার এই রিমোটের ভিতরে প্রজেক্টটা চলে আসবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনি শুধু ওখানে ঢুকায় রাখলেন, গিটহাবে ঢুকাইলেন, ওখান থেকে আনতে হবে না প্রজেক্টটা। যদি কখনো মনে হয়, সাপোজ গিটহাবে তো অনেক প্রজেক্ট আছে, আমি একটু দেখাবো, কি বলেন? দেখাবো? জি ভাই, দেখান। দেখান ভাইয়া দেখান। সাপোজ ফর এক্সাম্পল আপনি মনে করেন যে আপনি একটা ই কমার্স সাইট বানাবেন, ই কমার্স একটা ডিজাইন দরকার। তো ই কমার্সের ডিজাইনটা দেখবেন যে অনেকেই এরকম কাজ করে করে গিটহাবে রেখে দিছে। আপনি ওদের ডিজাইনটা আপনি নিয়ে আসবেন, কপি করবেন, করে আপনি ইউজ করতে পারেন। সেটা কিভাবে? সাপোজ ই কমার্স লেখেন, ই কমার্স ওয়েবসাইট DES ডিজাইন এন্ড গিটহাব দেন, গিটহাব। বুঝছেন? এই দেখেন ই কমার্স ওয়েবসাইট গিটহাব টপিকস এরকম কিছু ব্যাপার স্যাপার লেখা আছে। আপনি এটাতে দেন, দেখেন কি আছে। এই যে ই কমার্স ওয়েবসাইট ডিজাইন করে তারা এই যে এই HTML এর কোডগুলো এরকম দিয়ে রাখছে। আপনি চাইলে কি করতে পারবেন? এই কোডগুলো আপনি নিতে পারবেন, কিন্তু কিভাবে নেবেন সেটা জানতে হবে আগে, না এমনি এমনি পারবেন? বুঝতে সমস্যা হচ্ছে? না ভাই সমস্যা না নেই, ভাইয়া। ডাউনলোড করতে হবে আপনার হয়তো বা। না ভাইয়া ঠিক আপনার আছে। মতোই কেউ না কেউ এরকম কাজ করে এরকম গিটে রেখে দেয়, এরকম কেউ কেউ কাজ করে গিটে রেখে দেয়, যে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন, সমস্যা নাই, আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। এটা হলো এই জন্য ওপেন সোর্স, এটা হয়তো ওপেন সোর্স। যদি এটা খুব ইম্পর্টেন্ট হইতো তাহলে সে পাবলিকে রাখতো না, আপনি খুঁজে পাইতেন না। তা এখন আপনি চাইলে এই কোডটা কি করতে পারেন,
আপনিও আপনার লোকাল পিসিতে নিয়ে এসে কাজ করতে পারেন, একটু কাস্টমাইজেশন করলেন বা এটা নিয়ে আপনি কাজ করতে পারেন, সেটা আপনি করতে পারবেন। এখন ফর এক্সাম্পল আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, তো এই প্রজেক্টটা কেবল শুরু করছেন, শুরু করার পরে আপনি গিটেও দিয়ে রাখছেন, দিয়ে রাখার পরে আপনি এই প্রজেক্টে আরো 2-4 জন অ্যাড করলেন যে তোমরা এই কাজ করো, তোমরা কেউ হেডার সেকশনে কাজ করো, কেউ ফুটার সেকশনে কাজ করো। তাহলে তাদেরকে আপনি কি করবেন, আপনি লোকাল পিসি থেকে এই ফোল্ডারটা আপনি মনে করেন গিটে উঠাই রাখছেন, তাহলে এই ফোল্ডারটা আপনি জিপ করে আপনি তাকে সেন্ড করবেন। এটাই তো আপনার স্বাভাবিক চিন্তা, এই তো? এই ফোল্ডারটা জিপ করবেন, জিপ করে আপনি তাকে সেন্ড করবেন, এটা তো চিন্তা। কিন্তু না, যদি গিটে থাকে আমরা যেমন এখানে আমি লিখে রাখছি যে যখন আপনার এইরকম রিমোট রিপোজিটরিতে গিট হাব বা গিট ল্যাব বা গিট বাকেট এরকম অনেক অপশন আছে যেগুলোতে আপনার সেম কাজ করে মোটামুটি, যদি এরকম রিমোটে আপনি রাখেন, ওই জায়গা থেকে আপনি কি করতে পারবেন, কোডটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। সেটা হচ্ছে গিট ক্লোন দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। যেমন এই জায়গাতে দেখেন কোড নামে একটা অপশন আছে না, কোড। জি ভাই। মনে করেন যে এই প্রজেক্টটা আপনি করছেন, আপনি চাচ্ছেন যে এই প্রজেক্টে আপনার আরো 2টা ফ্রেন্ড কাজ করুক, তখন আপনি বলবেন যে তুই এই রিপোজিটরিতে ঢোকার পর এখান থেকে কোডটা কি কর, এখান থেকে কোডটা ডাউনলোড করে নে। সে কিভাবে কাজ করবে, এখান থেকে চাইলে সে ডাউনলোড জিপ এভাবে জিপ করতে পারে, অথবা এখানে চাইলে এই যে লাইনটা দেওয়া আছে এখান থেকেও গিট ক্লোনের মাধ্যমে এটা ডাউনলোড করে সে লোকাল পিসিতে কাজ করতে পারে। লোকাল পিসিতে কাজ করে সেও এখানে পুশ করতে পারবে, এই জায়গাতে সেও পুশ করতে পারে। মানে সাপোজ সে অন্য আরেকটা সেকশনে কাজ করতেছে, সেই সেকশনটাও সেখানে ঢুকাই দিতে পারবে। তার জন্য তাকে একটা কি করতে হবে, ব্রাঞ্চ তৈরি করতে হবে। তো এই জিনিসগুলো আমরা থিওরিটিক্যালি দেখতেছি, মানে বোঝানোর জন্য এই জিনিসগুলো একটু বুঝে রাখেন। এখানে গিট ক্লোন আর গিট পুল দুই জিনিস। আপনি গিট ক্লোন কখন করবেন, যখন পুরা প্রজেক্টটা আপনার লোকাল পিসিতে নিয়ে আসবেন ডাউনলোড করে, তখন আপনি গিট পুল করবেন, মানে গিট ক্লোন করবেন। গিট ক্লোন যদি এমন হয় যে আপনার পিসিতে ওই প্রজেক্টটা আগে থেকে আছে, এখন আপনার একটা ফ্রেন্ড কিছু কাজ করে রাখছে আগে, এখন চাচ্ছে শুধু অতটুক কাজই আমার এখানে আসুক। আমার কাছে তো সব কাজ আছেই মোটামুটি, আমার কাছে আগের প্রজেক্টটা সবকিছুই আছে। ফর এক্সাম্পল এখানে দেখেন এই প্রজেক্টটা মনে করেন যে আপনিও আপনার কাছেও যা আছে আপনার ফ্রেন্ডের কাছেও সেম জিনিস আছে, বাট 2 দিন পরে আপনার ফ্রেন্ড এখানে একটা নতুন ফাইলের কাজ করছে, এখানে অ্যাড করছে, তার মানে এখানে নতুন আরেকটা ফাইল এখানে অ্যাড হবে। আপনি চাচ্ছেন যে আমার কাছে তো পুরো প্রজেক্টটা আছেই, কিন্তু নতুন যে যতটুকু কাজ করছে অতটুকু জিনিসও যেন আমার কাছে চলে আসে। তাহলে আপনাকে কি ইউজ করতে হবে, গিট পুল। এই গিট পুল ইউজ করলে আপনি অতটুকু ইনফরমেশনই আপনার কাছে চলে আসবে। তখন কি হবে, আপনার কাছেও যা থাকবে আপনার ফ্রেন্ডের কাছেও তাই থাকবে। বুঝাতে পারি না? জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা আসি, এই গিটটা আমরা ইউজ করতে পারবো 2 ভাবে, একটা হচ্ছে গিট গুই আর একটা হচ্ছে সিএমডি। গুই মানে বলতে চাচ্ছি এইরকম, আমরা এখন যে মুডে উইন্ডোজে কাজ করি, এখন যেই মুডে কাজ করি এটাকে গুই মুড বলে। মানে একটা ইন্টারফেস আছে, আসলে এরকম একটা ইন্টারফেস আছে না, আমরা বুঝতে পারছি এখানে ক্লিক করা যাবে, এখানে ক্লিক করা যাবে, এটা কিছু করা যাবে, মাউস দিয়ে কাজ করা যাবে, এটাকে আমরা গুই মুড বলি। তার মানে আপনি এই গিটটা গুই মুডেও কাজ করতে পারেন। আবার আরেকটা কাজ করা হচ্ছে সিএমডি, যেটা আমরা এই যে কমান্ডে সিএমডি লিখে আমরা এই যে কমান্ডের মাধ্যমে যে কাজটা করি এটাকে আমরা সিএমডি মোড বলি। এই যে গিট ক্লোন, গিট তারপরে হচ্ছে গিট পুল, যে কাজ কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে কমান্ড। এই কমান্ড গুলা দিয়েও আপনি এখানে কাজ করতে পারেন, অথবা আপনি গিটেরও এরকম ইন্টারফেস আছে যেখান থেকে আপনি এখানে পুলে ক্লিক করলে পুল হবে, এখানে অ্যাডে ক্লিক করলে অ্যাড হবে, এরকম আপনি অপশনও পাবেন, সেভাবে কাজ করতে পারেন। বাট মূলত গিট গুই মোডটা আসলে খুব বেশি চলে না, কারণটা হচ্ছে ওই আপনি গিট গুই মোড দিয়ে খুব বেশি কাজ হয় না, আপনাকে কমান্ড মোডেই কাজ করতে হবে। তার মানে আপনাকে কমান্ড মোডে কিভাবে কাজ করতে হয় সেটা শিখতে হবে। তবে আমি এখানে চেষ্টা করবো একটু দেখানোর জন্য গিট গুই মোডটা কেমন কাজ করে। বুঝাতে পারি না? জি ভাই, বুঝে গেছি। জি ভাই, বুঝে গেছি। সবাই বুঝছেন?
বুঝতে পারছি GitHub কিন্তু দুইভাবে ভাইয়া কাজ মানে করা হয়। বাস্তব লাইফে কাজটা আর কি কিভাবে করবো ওটা। আপনার কাছে কি মনে হচ্ছে জিনিসটা? কিন্তু শুনতে ইজি মনে হচ্ছে, জি ভাইয়া। আবার যখন কাজ করতে যাবেন তখন কঠিনও মনে হবে। কিন্তু হ্যাঁ এটা ভাইয়া, এমন ওটাই একটা মনে কাজ, হচ্ছে। এটা এমন একটা কাজ যেটা আপনি দিনে মিনিমাম 10 থেকে 12 বার কাজ করবেন। মানে যতবার আপনি পিসিতে প্রোগ্রামিং কোড লিখবেন ততবারই এই একই কাজ করবেন। তাহলে আপনি প্রত্যেক দিন যদি একই কাজ করেন, ধরে নিলাম আপনি প্রত্যেক দিন একই কাজ করতেছেন, তাহলে এই কাজটা আয়ত্ত করতে যত বড়ই কঠিন কাজ হোক না কেন কয়দিন সময় লাগে বলেন? যদি আপনি প্রত্যেক দিন একই কাজ করেন, এই 2-3 দিন সর্বোচ্চ। তা সর্বোচ্চ 2-3 দিন সমস্যা হবে। তার মানে আমি বলতে চাচ্ছি কাজটা যেহেতু কমান্ডের মাধ্যমে করতে হবে একটু কঠিন মনে হবে প্রথম প্রথম, কিন্তু আপনি কিন্তু এখনো দেখে বুঝতে মানে কঠিন মনে হবে না, ক্লাসে কিন্তু আপনার কঠিন মনে হবে না, কিন্তু আপনি নিজে যখন করতে যাবেন তখন একটু কনফিউশনে পড়ে যাবেন, কোথায় ক্লিক করবেন কি লিখবেন এটা মনে হবে। কিন্তু আমার কথা, যদি আপনি প্রত্যেকদিন একই কাজ করেন তাহলে কাজটাই কঠিন মনে হবে? না তো ভাইয়া। Git এমন একটা জিনিস, Git এমন একটা জিনিস আপনাকে প্রত্যেকদিন কাজ করতে হবে। যেমন আপনি আজকে কাজ করছেন, তো আপনি আজকে যতটুকু কাজ করছেন এটা যদি আপনি গিটে না রেখে ঘুমান, সকালবেলা যদি আপনার পিসি অফ অন না হয় তাহলে কি করবেন? তার মানে আপনি গরম হয়ে যাবে লেখা মাথা। শেষ, কোড লেখা শেষ, আপনি গিটে পুশ করবেন তারপরে ঘুমাতে যাবেন। যদি ল্যাপটপ নষ্ট হয় আপনি অন্য কারো ল্যাপটপ থেকে আপনার গিটের অ্যাকাউন্টে ঢুকবেন, গিটহাবে অ্যাকাউন্টে ঢুকবেন, আপনি প্রজেক্টটা বের করে নিতে পারবেন। তার মানে আপনি প্রত্যেক দিনই কোড করবেন আর প্রত্যেক দিনই আপনি ওখানে গিটে কাজ করবেন। তাহলে প্রত্যেক দিন যদি আপনি কাজ করেন তাহলে কাজটা কঠিন মনে হবে? না ভাইয়া। না। না ভাইয়া। কঠিন মনে হবে না। এখন কি করা যায় বলেন তো? এই, এখন কেউ- ভাইয়া করাতে চাইলেন। কেউ একটা কৌতুক শোনান তো, একটা 1 মিনিটের হাসি। জি ভাইয়া, লাগবে লাগবে কতটুকু লাগবে? কে বলতে পারেন বলেন, যে হাসাইতে পারবেন? কেউ পারবেন না? কোনো স্কিল নাই? আমাদের আগের ব্যাচে কিন্তু অনেকগুলা স্কিলফুল ছেলেপেলে ছিল, কেউ গান করতে পারে, কেউ ভাই গজল। হয়তো বা আছে কিন্তু লজ্জা পায় যার কারণে হয়তো বা বলতে আরে পারে না। ভাই এখনো যদি লজ্জা পায়, আমি কেমনে ফ্রি করাম আপনাদের? লজ্জা কিসের? তাহলে আপনাদের সামনে আমাকে ডান্স দেওয়া লাগবে আপনাদের ফ্রি করার জন্য। আমার তাই আমি পারি না, যদিও আমি বুঝতেছি না আপনাদের কেমনে ফ্রি করাবো। ভাই স্পেশালি আপনারা কিন্তু আপনার বক্তব্য কিন্তু সত্যি ভালো লাগে পার্সোনালি, সত্যি। না ভালো তো আমার কাছে মনে হয় না সবাইকে লাগে, এখন আপনার কাছে লাগে হয়তো, কিন্তু সেটা কথা না। কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ আপনার সাথে ভাইয়া গান বলবো একটা। হ্যাঁ জি ভাইয়া, বলেন বলেন। বলেন বলেন, গান বলেন, কেউ কিন্তু গান বলেন। আমি একটু ফ্যানটা অন করে দিই, গান বলেন। সবাইকে মিউট করে সাথে দেন, ডান্স হাসাহাসি দিলে ভালো করো হয়। ভাই। সাথে আরে ডান্স না, দিলে ভালো বলেন। হয়। বলেন দ্রুত বলেন, সময় নাই, আর কাজ শেষ করতে হবে কিন্তু। ক্লাস আজকে যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কিনা দিমো লাল চুড়ি আর গয়না রে, নাকের নলক কানের দোল হাতে চুরি খপাই ফোন। সরি ভাই, নাকের চলে, নলক সমস্যা। কানের দুল হাতে চুরি খপাই ফোন, আরো দিমো আরে দিমো আরে দিমো লাল চুড়ি আর গয়না রে। তো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কেমন। আচ্ছা দাঁড়া, দাঁড়া, একটা সমস্যা ভালো নেই গান ভাইয়া। মনে করি। তাকে অ্যাপ্রিশিয়েট করেন, সে তাও বলার সাহস পাইছি। করছে, বুঝছেন? ভাইয়া হ্যাঁ। আপনি গান, আমি তো একটা গান বলি, জহির আহমেদের গান এটা। না ঠিক আছে, আজকে আমরা না না, ঠিক আছে আমরা শুনছি, আমরা শুনি আজকে আর শুনি ভাইয়া, শুনবো না, শুনি। অন্যকে কিছু আরেকটা বলবো না, শুনি আমার ভাইয়া। সময় আজকে আমাদের অনেক কিছু আছে কিন্তু, ঠিক আছে আজকে আমাদের গীতটা মোটামুটি কভার করতে হবে। তো আমাদের একটু সময় কিন্তু আজকে বাড়াই দিতে হবে। আজকে ক্লাসটা তারা মিস করতেছে, আমি মনে করতেছি তারা খুব বড় মিস করতেছে। আসলে আজকে ক্লাসটা খুবই ইনফরমেটিভ ছিল এবং আমরা আজকে অনেক কিছু কভার করব। আচ্ছা, আমরা এতদিন আমরা এই যে গিটের হিস্ট্রিটা দেখলাম, বা আমরা বেসিক থিওরিটিক্যাল জিনিসগুলো দেখলাম। এখন থিওরি দিয়ে তো কাজ হবে না, আমাদের প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। প্র্যাকটিক্যালি কাজ করার জন্য এতদিন পর্যন্ত যেটা আমরা করছি সেটা হচ্ছে আমরা নোটপ্যাড প্লাস প্লাস বা নোটপ্যাডে কাজ করছি, কিন্তু আমরা এখন যেটা চেষ্টা করব ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট পপুলার কোড এডিটর মানে আইডি ইউজ করার চেষ্টা করব। তো আমরা এই যে আমি মুখ দিয়ে বলতেছি যে ওয়ার্ল্ডের সবচেয়ে মোস্ট পপুলার আইডি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, তো এটা কি আমার মুখের কথা আপনার বিশ্বাস করা উচিত হবে? বলেন। জি ভাই, আপনাকে বিশ্বাস করি।
না 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 না, এই জি ভুল ভাই। করেন না, ঠিক আছে, এই ভুলটা করেন না, আমার বিশ্বাস করেন না। আমরা চলেন আমরা গুগলকে একটু বিশ্বাস করে আসি। আমরা যদি গুগলে দেখছি। আমরা যদি গুগলে এখানে আসি, আসার পরে আমরা এখানে লিখি গুগল ট্রেন্ডস নামে একটা অপশন আছে, এটা লিখে সার্চ দিলে দেখবেন যে গুগল ট্রেন্ডস নামে একটা অপশন আসতেছে। এই জায়গাতে আপনি ক্লিক করেন। এই জায়গাতে ক্লিক করলে যেটা হবে, আপনার দেখেন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি কম্পেয়ার করতে পারবেন, একটার সাথে আরেকটা জিনিস আপনি কম্পেয়ার করতে পারবেন। তার আগে চলেন আমরা একটা জিনিস কম্পেয়ার করে দেখি, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের সাথে আমরা অন্যান্য টপিক কম্পেয়ার করে দেখি তারা কি বলে আসলে। আমরা যদি একটু কম্পেয়ার করি ওয়েব DEVELOP ওয়েব ডেভেলপমেন্ট অকুপেশন, এই যে অকুপেশন লেখা আছে ওয়েব ডেভেলপারের অকুপেশনটা দেখি, এটার সাথে আমরা তুলনা করি হচ্ছে গ্রাফিক ডিজাইন হতে পারে। দেখেন যখন আমি এই ওয়েব ডেভেলপারের অকুপেশনটা দিলাম, তখন দেখেন এখানে একটা কার্ভ শো করতেছে, কার্ভ দেখতে পাচ্ছেন? এটা কিন্তু আপ ডাউন করতেছে। দেখেন এখানে নিচে কিন্তু তারিখ দেওয়া আছে, জুন 28 জুন 2020 সালে এরকম ছিল। এখানে ডেট গুলো আপনি দেখতে পারবেন, কখন আপ ডাউন হচ্ছে, কখন ফল করতেছে, এই জিনিসগুলো কিন্তু আপনি দেখতে পারবেন যে ওয়েব ডেভেলপারদের ডিমান্ড কখনো বাড়তেছে কখনো কমতেছে, এটা একটা গ্রাফ আকারে করতেছে কিন্তু, ঠিক আছে। এখন আমরা দেখি যে হচ্ছে আপনার একটা গ্রাফিক্স, প্রশ্ন ছিল, বুঝতেছেন না? বলছি এটা কি বাংলাদেশে নাকি সারা বিশ্বের? সেটা আমরা পরে আসতেছি, এত তাড়াহুড়া করে না, সবই দেখি। এখন এই ওয়েব ডেভেলপার দেখলাম, এখন আমরা দেখতেছি হচ্ছে গ্রাফিক্স, GRAPH, গ্রাফিক ডিজাইনার কি নিচে আছে তো ভাইয়া। এই যে গ্রাফিক্স টপিকস, না না কি লিখবো এটা? আচ্ছা আমরা Graphics designer লেখেন। গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং দেখি, DISI GI DAI ও সরি DGI ডিজিটাল মার্কেটিং MAR। MER ডিজিটাল মার্কেটিং প্রফেশন, ডিজিটাল মার্কেটিং এর প্রফেশনে এটাতে যাই ডিজিটাল মার্কেটার। এখন একটু যদি কম্পেয়ার করে দেখি, লোড নিচ্ছে একটু দেখি, ওয়েট। দেখেন এই যে নিচের এই কালারটা, এখানে কালার দেখতে পাচ্ছেন, এই কালার দেওয়া আছে, তো এই কালারের রেখাটা দেখেন কোথায় আছে। এই কালারের রেখাটা কিন্তু দেখেন ওয়েব ডিজাইন ডেভেলপারদের গ্রাফটা কত উপরে, আর আপনি ডিজিটাল মার্কেটিং এর গ্রাফটা দেখেন এত নিচে পড়ে আছে, ঠিক আছে। আপনি এখনো যেটা এর সাথে আরো কিছু কম্পেয়ার করতে পারেন, যেমন আপনি হচ্ছে ওই যে গ্রাফিক্স এর কথা বললাম, হ্যাঁ গ্রাফিক্স টপিক্সটা দিলে হয় কিনা দেখি। গ্রাফিক্স টপিক্স এর কালারটা হচ্ছে এটা, গ্রাফিক্স টপিক্স দেওয়া যাবে না, আসলে গ্রাফিক ডিজাইনার দিতে হবে। গ্রাফিক ডিজাইন হবে GRA ভাই গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক্স না, গ্রাফিক ডিজাইনার না, নিচে আছে তো নিচে। গ্রাফিক ডিজাইনার দিলাম, ওকে। এখন দেখেন গ্রাফিক ডিজাইনার হচ্ছে এই লেভেলে আছে। এখন আপনি একটু দেখে কিন্তু এই যে আপনারা বলেন যে এখন কোনটার ডিমান্ড বেশি, সেটা আপনি কিভাবে বুঝবেন? এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজ, এটা শুধু বাংলাদেশের পার্সপেক্টিভ না, এটা হচ্ছে গুগল ট্রেন্ড, মানে গুগলের একটা সার্ভিস। গুগলের সার্ভিস শুধু বাংলাদেশের জন্য না। এই যে আপনি দেখে এখন বুঝতে পারতেছেন কোনটার ডিমান্ড বেশি। ফর এক্সাম্পল আপনি এখন ব্যাকএন্ডের জন্য PHP শিখবেন না জাভা শিখবেন না পাইথন শিখবেন, তাহলে আপনি কি এখন কম্পেয়ার করতে পারবেন যে কোনটা শিখবো? সেটা কার কাছে শোনার দরকার আছে? জি ভাই না ভাইয়া। অবশ্যই। শিকার কিন্তু দরকার নেই, আপনি গুগল ট্রেন্ডে আসবেন, এরকম কম্পেয়ার করে দেখবেন যে কোনটা ডিমান্ড বেশি, কোনটা কার্ভ কিরকম অবস্থা, সেটা দেখতে পারবেন। এখন এই যে বললেন যে দেখেন ওয়েব ডেভেলপার, ইন্টারেস্টেড ফর ওয়েব ডেভেলপার, কোন ডিভিশন গুলো সবচেয়ে বেশি ইন্টারেস্ট? এখানে 5টা ডিভিশনের কথা বলা আছে, রংপুর ডিভিশন, রাজশাহী ডিভিশন, চিটাগাং ডিভিশন, ঢাকা ডিভিশন, খুলনা ডিভিশন। এই ডিভিশন গুলাতে যেটা হয় সেটা হচ্ছে আপনার ডিমান্ড সেটা বেশি বোঝাচ্ছে। আপনি এখান থেকে আরো অনেক কিছু সিলেক্ট করতে পারবেন, এই যেখান থেকে আপনি ডিজিটাল মার্কেটার সিলেক্ট করতে পারবেন, এরপরে গ্রাফিক ডিজাইন সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি সিটি উল্লেখ করতে পারবেন, এরকম অনেক ভাবে আপনি আসলে কম্পেয়ার করতে পারবেন যে কোন কম্পেয়ার করলে কি হবে, এই জিনিসগুলো আপনি কম্পেয়ার কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। এই যে হচ্ছে সাব রিজিয়ন,
এখান থেকে আরো অনেক কিছু সিলেক্ট করতে পারবেন। তো যাই হোক, আমাদের উদ্দেশ্য সেটা না, এইসব বলে লাভ নাই। আমাদের উদ্দেশ্য ছিল অন্য জায়গাতে, সেটা হচ্ছে আমরা কোড এডিটর নিয়ে কথা বলতেছিলাম, কোড এডিটর। তাহলে আমরা দেখবো হচ্ছে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড, বানান কি ভিএস VISAUL ভিএস কোড, সিওডি কোড, ভিজুয়াল স্টুডিও কোড, এটা আপনি লেখেন। এরপরে এর সাথে আমরা কম্পেয়ার করতে পারি সাপোজ সাবলাইম টেক্সট, এর সাথে কম্পেয়ার করতে পারি হচ্ছে পিএইচপি স্ট্রম করতে পারেন। এর পাশে কি করতে পারেন, নেটবিন, ভাইয়া ব্র্যাকেটস হ্যাঁ ব্র্যাকেটস করতে পারেন, BRACKET ব্র্যাকেট। এর সাথে আপনি আরো অনেক কিছু কম্পেয়ার করতে পারেন। এরকম কম্পেয়ার করে আপনি এখানে দেখবেন যেখানে কালার গুলো দেখতে হবে যে কোনটার কালার আসলে কিরকম, এটার উপর ডিপেন্ড করে দেখবেন ভিজুয়াল স্টুডিও কোডটা দেখেন কত উপরে চলে আসে, এই যে এই কালারটা। তার মানে আপনারা যেটা চাচ্ছেন ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করার জন্য, সেটার জন্য এটা দেখেন আপনি নিজে এখন বুঝতে পারতেছেন কোনটার ডিমান্ড সবচেয়ে বেশি বা সবচেয়ে বেশি লোক কোনটা ইউজ করে। তো এরকম ভাবে আপনি অনেক জিনিস এরকম কম্পেয়ার করতে পারেন। তো চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করি। আমি এখন এখানে গুগলে এসে সার্চ দিলাম হচ্ছে ভিএস কোড ডাউনলোড। আমি যখনই দেখলাম ভিএস কোড ডাউনলোড, আমি এন্টার দিলাম। এরপরে দেখেন এখানে এই প্রথমটা যেটা আসছে, এখানে আমি যদি ক্লিক করি আমি ডাউনলোড করতে পারবো। সফটওয়্যার ডাউনলোড করা আপনাদের কাছে আমার কাছে জানি পান্তা ভাত, এটা শেখানোর কিছু নাই। এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে কোনটা ম্যাকের জন্য না কোনটার জন্য সিলেক্ট করবেন সেটা বলে দিতে হবে। আপনার ধরে নিলাম আমরা সবাই উইন্ডোজ ইউজ করি, তো আমরা এখানে উইন্ডোজে ক্লিক করব। দেন কি হবে সেটা, এই যে পাশে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে, ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এর পাশাপাশি আমরা এটা ডাউনলোড হতে থাকুক, আমরা যেহেতু গিট নিয়ে কাজ করব, তো গিট নিয়ে কাজ করতে গেলে যেটা হবে আমাদের গিটটা ইনস্টল করতে হবে। আমরা কিন্তু গিট যেটা গিট হাব যেটা এই হচ্ছে যেটা github.com, নুর ইসলাম আপনি করেন। রায়হান ভাই, রায়হান, আরে ভাই পুশ করে দেন। নুর ইসলাম আপনি এই কাজটা করেন, যেটা হচ্ছে কেউ কথা বললে তাকে বের করে দেন, আমাদের দরকার নাই। আচ্ছা, আমরা যেটা করতেছি github.com, এই github.com এ আমরা অ্যাকাউন্ট তৈরি করি, কিন্তু এটার সাথে যে ওই যে লজিক্যালি যে কাজগুলো করতে হবে সেটা আপনার পিসিতে, লোকাল পিসিতে গিটটা ইনস্টল করতে হবে। আমরা কিন্তু কম্পেয়ার করা বুঝে গেছি যে গিট কি আর গিটহাব কি। গিটহাব কিন্তু ইনস্টল করব না, গিটহাবের সাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করব। আর গিট যেটা সেটা তো জানি ওটা আলাদা একটা জিনিস, ওটাকে আমাদের ইনস্টল করতে হয়। ওটা কি করতে হয়, ইনস্টল করতে হয়। আমরা কিন্তু ভিএস কোড যেটা ডাউনলোড করলাম এটা কিন্তু কোড এডিটর। আপনি পার্থক্য একসাথে সবগুলা করতেছি, আপনারা আবার এটা ম্যাচ করেন না। তো আমার লোকাল পিসিতে যেহেতু আমরা গিটে কাজ করব, আমাদের লোকাল পিসিতে গিট ইনস্টল করা আছে কিনা এটাকে চেক করতে হবে। আমার লোকাল পিসিতে গিট আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। এটা চেক করবো কিভাবে, আমাকে এখানে আসতে হবে, আসার পর সিএমডি লিখতে হবে, সিএমডি কমান্ড প্রম্পটটা বের করতে হবে। এই জায়গা থেকে আমি চেক করে দেখবো যে আমার গিটটা এখানে ইনস্টল করা আছে কিনা। সেটার জন্য আমাকে লিখতে হবে git গিট, এরপরে একটা স্পেস, এরপরে দুইটা হাইফেন, এরপর লিখতে ভার্সন, VERSION ভার্সন। এই লাইনটা লিখে আপনি এন্টার দিলে আপনাকে এখানে ভার্সন দেখাবে। যদি কারো পিসিতে গিট ইনস্টল করা থাকে দেন আপনাকে এই গিট ভার্সন এটা দেখাবে, তার মানে আপনার গিট ইনস্টল করা আছে। আর যদি এটা না দেখায়, নো রিপোজিটরি বা এরকম কিছু দেখায়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে গিটটা ইনস্টল করতে হবে। বুঝতে পারি নাই না? বুঝতে পেরেছি ভাই। আপনি যদি গিট নিয়ে কাজ করতে চান, প্রথম কাজ হচ্ছে আপনাকে গিটটা ইনস্টল করা, মানে চেক করে দেখতে হবে। আপনি স্টেপ গুলো খাতা লেখেন যে প্রথম কি করতে হবে। প্রথম কাজ হচ্ছে এই গিট ভার্সনটা চেক করে দেখবেন
যে আপনার লোকাল পিসিতে গিট ইনস্টল করা আছে কিনা। যদি গিট ভার্সন লেখে এরকম গিট ভার্সন এখানে শো করে, তার মানে বুঝতে হবে আপনার পিসিতে লোকাল পিসিতে গিট ইনস্টল করা অলরেডি আছে, আর গিট ইনস্টল করতে হবে না। আর যদি না থাকে মানে আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকবে না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, ডাউনলোড করতে হবে আগে, git ডাউনলোড। গিট ডাউনলোড লিখে আপনি এন্টার দেন, দেওয়ার পরে এই যে ডাউনলোডস গিট এখানে ক্লিক করেন। দেন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন কোন অপারেটিং সিস্টেমের জন্য আপনি গিটটা ডাউনলোড করতে চাচ্ছেন। তো আমরা যেহেতু ম্যাক্সিমাম উইন্ডোজ ইউজ করি, সো আপনি উইন্ডোজে ক্লিক করবেন। দেন আপনি কি করতে হবে, এখান থেকে সিলেক্ট করতে হবে উইন্ডোজের কত বিটের উইন্ডোজ আপনার, 64 বিট না 32 বিট। আমার এটা ধরে নিলাম 64 বিট, আপনার অলরেডি অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করছে। আপনি এখানে ক্লিক করলেও 64 বিট ডাউনলোড হয়ে যাবে। তো এটা যখন ডাউনলোড হবে, এটাকে আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার রুলস কোনো পার্থক্য নাই। নর্মাল যে কোনো সফটওয়্যার যখন আপনি ইনস্টল করেন, সেম ভাবে নেক্সট 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 দিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত ফিনিশ না হয়। এটাতে কোনো সমস্যা নেই, শুধু নেক্সট 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 দিয়ে যাবেন, সেম ভাবে ইনস্টল করবেন। ইনস্টল করার পর কি করবেন, আপনি আবার চেক করে দেখবেন, cmd এখানে আসবেন, আসার পর আপনি আবার লিখবেন git স্পেস -version, ভার্সন। আবার এন্টার দিয়ে দেখবেন যে এখানে শো করতেছে কিনা। যদি শো না করে তাহলে বুঝতে হবে আপনার গিটটা ইনস্টল হয় নাই। আপনি যদি মনে করেন যে না গিটটা ইনস্টল করলাম, তাহলে একবার পিসিটা রিস্টার্ট করেও দেখতে পারেন যে ইনস্টল হয়েছে কিনা। তার মানে গিটটা ডাউনলোড করতে হবে, গিট ডাউনলোড করে ইনস্টল করতে হবে, ইনস্টল করে চেক করে দেখতে হবে যে গিটটা ইনস্টল হয়েছে কিনা আপনার লোকাল পিসিতে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ, গিটটা ইনস্টল হয়েছে কিনা, না হলে ইনস্টল করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। বোঝা যায় নাই না? বুঝতে পারছি ভাই। শিওর বুঝছেন? জি ভাইয়া। এখন আরেকটা জিনিস ভাবে দেখতে পারবেন, যদি আপনার সত্যি সত্যি পিসিতে গিট ইনস্টল হয়ে থাকে, আপনি যদি রাইট ক্লিক করে দেখবেন এখানে গিট GUI হিয়ার, গিট ব্যাশ হিয়ার, এই দুটো অপশন আপনার এখানে রাইট ক্লিক করলে, যেখানে রাইট ক্লিক করেন না কেন, এই দুটো অপশন এখানে দেখাবে। আর এই যে পাশে হচ্ছে এটা গিটের সিম্বল, গিটের আইকনটা হচ্ছে এইরকম। এটা দেখে আপনি বুঝতে পারবেন। আমরা যখন বলছিলাম গিটটাকে আমরা দুইভাবে হ্যান্ডেল করতে পারি, একটা হচ্ছে গিট GUI আর একটা হচ্ছে কমান্ডের মাধ্যমে। যদি আপনি গিট GUI এ ক্লিক করেন তাহলে একটা ইন্টারফেস পাবেন, আর গিট ব্যাশ হিয়ার মানে হচ্ছে আপনি এই ক্লিক করে এই যে কমান্ড ফর্মটা পাবেন, এই কমান্ডের মাধ্যমে কাজ করতে পারবেন। আর একটা কিসের মাধ্যমে করতে পারবেন, GUI হিয়ারের মাধ্যমে কাজ করতে পারবেন। তো আমরা এইভাবে দেখবো আসলে। তো আপনি মনে করেন, আমরা ধরে নিলাম আপনি গিটটা কি হয়েছে, ইনস্টল করা হয়ে গেছে, আপনার লোকাল পিসিতে গিট ইনস্টল করা শেষ। এখন নেক্সট কাজ হচ্ছে আপনার গিট হাবে, যেখানে আপনি প্রজেক্টটা ঢুকাবেন, সেখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। সেখানে কি করতে হবে বলেন? হাঁপাই গেছেন এত সকালে? না ভাইয়া। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ভাইয়া। এই তো ভয়েস অলরেডি কনফিউশনের মধ্যে ঢুকে গেছেন যে কি করতেছি না করতেছি, হ্যাঁ মাথা তো ঘুরতেছে, শুরু হয়ে গেছে না? হ্যালো ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে গিট ব্যাশ আর গিট কি এক জিনিস? গিট ইনস্টল করলে গিট ব্যাশ পাবেন, একই জিনিস, ওটা গিটেরই কমান্ড। গিট ব্যাশ মানে হচ্ছে কমান্ড লাইনে করবেন, আর গিট GUI মানে হচ্ছে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন কাজ করার জন্য। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, গিট ইনস্টল করা শেষ। এখন তো গিট ইনস্টল করছেন, কিন্তু প্রজেক্টটা তো আপনাকে গিট হাবে রাখতে হবে, একটা হাবে রাখতে হবে না? কথা বলেন। জি ভাইয়া। এই হাব বলতে কি, হাব বলতে কোন একটা ব্রাঞ্চ বা কোন একটা জায়গা। এখন এইরকম হাব অনেক আছে, আপনি এটা github.com লিখছেন, গিট ল্যাব আছে, এই যে গিট LAB, gitlab.com, এটাতে আসবেন, এটাও একটা হাব ওইরকমই, মোটামুটি সেম কাজ করে, কিছু বেসিক পার্থক্য আছে, তাছাড়া মোটামুটি সেম কাজ করে। আপনি এখানেও অ্যাকাউন্ট করে এটার মধ্যে এটা তো আপনি রাখতে পারবেন, কিন্তু গিট তো আপনার একটাই, গিট হচ্ছে একটাই, গিটের মাধ্যমেই রাখতে হবে। কিন্তু আপনি রাখবেন কোথায়, গিট ল্যাবে রাখবেন না গিট হাবে রাখবেন না গিট বাকেটে রাখবেন?
গিট বাকেটে রাখবেন, এসব কিন্তু আপনার কি করতে হবে, এটা আপনার উইশ। তো আমরা মূলত এখানে যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে গিট হাব, এটাই সবচেয়ে বেশি ইউজ হয়, গিট হাব। তো এটা আমরা ইউজ করব। তো এখানে আসলে আপনার কি করতে হবে, আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আপনি যে একটা রাখবেন, আপনি একটা জায়গাতে রাখবেন, তো আপনার একটা নির্দিষ্ট প্রপার্টিস থাকতে হবে না, আপনি কোন জায়গাতে রাখবেন। এটা তো বিশাল বড় একটা স্টোরেজ, আপনি কোথায় রাখবেন, আপনার তো একটা জায়গা রাখতে হবে, দলিল করা একটা জায়গা রাখতে হবে। সেই দলিল করার জন্য আমরা একটা সাইন আপ করবো, গিট সাইন আপ। এখানে আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখেন যে এইরকম আগে ছিল না, যদি চেঞ্জ হয়ে গেছে। শব্দ আসতেছে কোত্থেকে? শব্দ কি আমার এখানে নাকি ফেরেন নাকি? চন্দ্র এখন কি বন্ধ হয়েছে? না ভাই, আপনার দেখুন অন্য কেউ। অন্য কেউ ভাই, ভাই ওই যারা দায়িত্ব দিয়েছিলেন তো ঠিকভাবে পালন করতেছে না তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি শব্দ পাচ্ছি না তেমন। হ্যাঁ, আপনাদের সমস্যা হচ্ছে আমি বুঝতেছি না, আমি শব্দ এখানে কোনো শব্দ পাচ্ছি না। এখনো শব্দ হচ্ছে নাকি? জি না ভাই, এখন ঠিক আছে। ঠিক আছে। তার মানে আমার ফ্যানেরই সমস্যা ছিল, হয়তো হতে পারে। আচ্ছা ধরে আমার সরি। আচ্ছা আমি এখানে দেখেন, এই রেজিস্ট্রেশন সিস্টেমটা আগে এইরকম ছিল না, এটা নতুন ফিচার এরকম আসছে। আপনাকে এখানে বলে দিচ্ছি ইন্টার ইওর ইমেইল, এটা থেকে বুঝতে পারতেছেন না এখানে আপনার ইমেল অ্যাড্রেস চাচ্ছে। জি ভাইয়া। তাহলে আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। সাপোজ আমি দিলাম হচ্ছে w3asolutions@gmail.com, এরকম কিছু একটা দিলাম। এরপর কি দিলাম, কন্টিনিউ দিলাম। এরপর ক্রিয়েট এ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিতে বলতেছে। আমি কিছু একটা পাসওয়ার্ড আমি দিলাম। আপনি পাসওয়ার্ডটা স্ট্রং হচ্ছে না কি সেটা এখানে বলে দিচ্ছে যে আপনাকে এত ক্যারেক্টার মিনিমাম কি করতে হবে, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার দিতে হবে, ইনক্লুডিং নাম্বার এন্ড লোয়ার কেস লেটার, এরকম দিতে হবে। তাহলে আপনি ইমেল অ্যাড্রেস দিলেন, পাসওয়ার্ড দিলেন, দেওয়ার পর কি করবেন? আচ্ছা আমি দেখি তো আগে এই জিমেলটা আমার কাছে আছে কিনা। সলিউশন w3asolution@gmail.com, ঠিক আছে, আছে। এরপর আমি কন্টিনিউ করলাম। যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসটা কি থাকা উচিত, অ্যাক্টিভ থাকতে হবে। যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছেন সেটা কি করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এরপর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে কি বলতেছে, ইন্টার ইওর ইউজার নেম, আপনি একটা ইউজার নেম দিবেন। এটার নাম আপনি যে কোনো কিছু একটা দিতে পারেন। সাপোজ আমি দিলাম হচ্ছে আনোয়ার, একটা ইউজার নেম দিলাম। এখানে কি বলতেছে, ইউজার নেম আনোয়ার ইজ নট অ্যাভেলেবেল, মানে এই ইউজার নেমটা অলরেডি একজন নিয়ে রাখছে। আমি দিলাম 4035। এখানে কি বলতেছে, আনোয়ার 4035 ইজ অ্যাভেলেবেল। তার মানে এমন একটা ইউজার নেম দিতে হবে যে ইউজার নেমটা পৃথিবীতে আর কেউ গিটে ইউজ করে নাই, মানে গিটে এই নামে আর কোনো ইউজার নেম নাই। এইরকম একটা ইউনিক একটা নাম আপনাকে দিতে হবে। দেন আপনাকে আবার কি করতে হবে, কন্টিনিউ দিতে হবে। কন্টিনিউ দেওয়ার পরে আপনাকে বলতেছে উইল ইউ লাইক টু রিসিভ প্রোডাক্ট আপডেট অ্যানাউন্সমেন্ট ভায়া ইমেইল, টাইপ ওয়াই ফর ইওর এন্ড ফর নো। আমি ইমেইলের মাধ্যমে কি করতে চাচ্ছি, যদি চাই যে অ্যানাউন্সমেন্ট গুলো যেগুলো আসবে আমি ইমেইলের মাধ্যমে রিসিভ করবো তাহলে দিব, নাহলে আমি কি করবো, এন দিব না। এরপর কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে আবার কি বলতেছে, ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, আপনাকে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। কিভাবে ভেরিফাই করবেন, প্লিজ সলভ দ্য পাজল ও ভেরিফাই দ্যাট ইউ আর হিউম্যান। আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে এখানে একটা পাজল দিবে, এই পাজলটা আপনাকে মিলাই দিতে হবে, অথবা আপনাকে এখানে সাউন্ড বলে দিতে হবে। এখানে ভয়েস দেওয়া আছে, আপনি ভয়েসে ক্লিক করা আমার ইজি হবে। এই ভয়েসে ক্লিক করেন, এখানে একটা ভয়েস, এই প্লে বাটনে ক্লিক করলে তার একটা ভয়েস দিবে, সেই ভয়েসটা যা বলবে সংখ্যাগুলা, সেই সংখ্যাগুলো আপনাকে এখানে বসাই দিতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে তারা চেক করতেছে আপনি হিউম্যান কিনা, মূলত এই ভেরিফিকেশন গুলো আপনাকে করতে হবে। তো আমি এই ভয়েস দিলাম, এখানে প্লে বাটনে ক্লিক করলাম, এখন শুনি কি বলে। আমি জানি না এটা হয়েছে কিনা, একটু দেখি। ভেরিফাই কমপ্লিটেড। তার মানে সে যখন ভয়েস সংখ্যাগুলো বলতেছে, ভয়েসে যে সংখ্যাগুলো বলতেছে ওই সংখ্যাগুলো আপনি বলার সাথে সাথে ওখানে লিখে টাইপ করতে হবে। করে আপনি ভেরিফাই ক্লিক করলে যদি সংখ্যাগুলো যা যা বলছে সবগুলো ঠিকঠাক থাকে তাহলে ভেরিফাই কমপ্লিট হবে। এরপর আপনি কি করবেন, ক্রিয়েট অ্যাকাউন্ট। পাসওয়ার্ড ক্যান নট ইনক্লুড ইউর লগইন, ক্রিয়েট এ পাসওয়ার্ড, কন্টিনিউ। পাসওয়ার্ডটা হয় নাই নাকি ভাই ওই যে মেইলের মাধ্যমে যেটা দিলেন ওইটা না দিলেন, ওইটা ইয়েস দেয় তাহলে নোটিফিকেশন আসবে আমাদের মেইলে।
আচ্ছা, ইমেইলে কি নোটিফিকেশন গেছে নাকি দেখি তো একটু। না, আমার কাছে এখনো আসে নাই। তার মানে এখানে ANWR4235 কন্টিনিউ করি, এটাতে কন্টিনিউ করলাম, আচ্ছা ওয়াই দিলাম। এরপর ওয়াই দেওয়ার পর আমি আবার নতুন ভাবে মনে করলেন, আপনি আবার ভয়েসটা দিলেন, দিয়ে এখানে ক্লিক করে প্লে বাটন দেন। দেখি এবার ঠিক আছে কিনা। এবারে কি বলতেছে, ইনকারেক্ট, মানে আমি যেটা দিছি সেটা ঠিক হয় না, আবার ভালো করে দিতে হবে। দেখি এবার ঠিক আছে কিনা। এবার ঠিক আছে, আপনি আবার ক্রিয়েট অ্যাকাউন্ট দিলেন। আরে মানে পাসওয়ার্ডটা ভুল হচ্ছে, সরি। এবার একটা পাসওয়ার্ড কোড দিয়ে পাসওয়ার্ড এখন দিতে হবে। না না, যায় নাই, যায় নাই। আপনার পাসওয়ার্ডটা আপনি ঠিকঠাক যদি না দেন তাহলে কিন্তু যাবে না এখানে, এখানে কিন্তু আসতেছে না। আপনি পাসওয়ার্ডটা এখানে একটু ওই যারা বলতেছে, এখানে কি বলতেছে, পুরো লাইক টু রিসিভ না, এখানে পাসওয়ার্ডটা বলবে, দেখেন আমাকে আপনার ওইটাই পাসওয়ার্ড দিতে হবে এখানে। দাঁড়ান, আমি একটু পাসওয়ার্ড একটু স্ট্রং পাসওয়ার্ড দিই। এইরকম একটা পাসওয়ার্ড দেই, পাসওয়ার্ডটা একটু কপি করে রেখে দেই যাতে ভুলে না যায়। দেন আপনাকে যেটা করতে হবে, ওয়াই দিলাম, কন্টিনিউ করলাম, এখানে কন্টিনিউ করলাম, এখানে সাপোজ অ্যানি থাকুক, কন্টিনিউ করলাম, আবার ভয়েস দেই। এবার হয় নাই, বুঝতে পারি নাই। Please solve the puzzle. এবার হয়েছে, দেখি এবার কি হয়। পাসওয়ার্ড ক্যান নট ইনক্লুড ইউর লগইন, তার মানে এই জিমেল অ্যাড্রেসটাও নাই, w3asolution@gmail.com। আচ্ছা, আমার কথা বলতে, এটা লগইনটা আপনারা একটু করে নিন। আমার কাছে কেন ধরনের সমস্যা হচ্ছে, আমার ইমেল অ্যাড্রেসের সমস্যা হচ্ছে। আমি আমারটা তো লগইন করি, আপনি এখানে এখন যতদূর পর্যন্ত করলাম, এরপরে আর কোনো কাজ নাই, এরপরে আর কিছু কাজ নাই। আপনাকে যেটা করবে সেটা হচ্ছে, আপনার এই ইমেলে একটা ভেরিফিকেশন নোটিশ আসবে। এই ইমেলে একটা ভেরিফিকেশন আসবে আপনার ইমেইলে, যেটাতে আপনাকে ভেরিফাই করতে হবে। আপনি যতটুকু আমি ইনফরমেশন দিলাম সাইন আপ করার সময়, এই ইনফরমেশন টুকুই আপনাকে দিতে হবে, যদি আপনি সঠিক ইমেইল এবং পাসওয়ার্ডটা দেন। সঠিক ইমেল পাসওয়ার্ড দিলে যেটা হবে, আপনার ওই ইমেল অ্যাড্রেসে একটা নোটিফিকেশন আসবে আপনার, সেখানে আসার পর আপনাকে ভেরিফাই করতে হবে। এই ভেরিফাই ক্লিক করলে আপনাকে এরকম কি করবে, সাইন ইন গিটহাব এরকম একটা আপনাকে বলে দিবে। দেন আপনাকে এখানে আসার পরে আপনাকে আবার ওই ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে আপনার পাসওয়ার্ড দিয়ে কি করতে হবে, লগ ইন করতে হবে। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি এইরকম একটা জিনিস পাবেন, এইরকম একটা ইন্টারফেস পাবেন যেখানে কিছুই থাকবে না। বুঝতে পারতেছেন? জি ভাইয়া। তাহলে আমরা প্রথম কি করলাম, প্রথম আমরা গিটটা ইনস্টল করলাম, দেন আমরা গিটহাবে একটা অ্যাকাউন্ট তৈরি করলাম। অ্যাকাউন্ট তৈরি করার পর লগ ইন করলাম, লগ ইন করে এইরকম একটা অবস্থা পাইছি, এই তো। জি ভাইয়া। ওকে, এখন চলেন আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা একটু ইনস্টল করে নেই, যে ডাউনলোড করা হয়ে গেছে। এটা সেম ভাবে যেভাবে ইনস্টল করে ওপেন করবেন, নেক্সট 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 করে রান করে আপনি এটা ইনস্টল করবেন। এই অ্যাকসেপ্ট দিবেন, শুধু এখানে মনে একটা ক্লিক করতে অ্যাকসেপ্ট, তারপর আপনি সব নেক্সট 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 দিয়ে আপনি অ্যাকসেপ্ট করবেন। আমার এটা অলরেডি ইনস্টল করা আছে, ঠিক আছে, এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। এখন তাহলে আপনার কাজ কি কি কাজ করলেন, আপনি গিটটা ইনস্টল করলেন,
গিট হাবে একটা অ্যাকাউন্ট তৈরি করলেন, আর আপনি ভিজুয়াল স্টুডিও কোড যেটা সেটা আপনি রেডি করে রাখলেন। এই পর্যন্ত আমরা কাজ করলাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি মনে করেন যে একটা নতুন একটা প্রজেক্ট কাজ শুরু করবেন, নতুন একটা প্রজেক্টে কাজ শুরু করবেন। সাপোজ কালকে আপনি একটা নতুন প্রজেক্ট বা একটা HTML ডিজাইন করবেন, তো সেই ডিজাইনের জন্য আপনাকে আগে এখানে একটা ফোল্ডার তৈরি করতে হবে না? জি। ফোল্ডারটাকে আমরা কি বলি? এখন কি আমরা ফোল্ডার বলবো? আমরা বলবো লোকাল, কি বলবো? লোকাল রিপোজিটরি। ওয়ার্ক ডিরেক্টরি। লোকাল রিপোজিটরি না, কোনটা সেটা বলেন তো? ওয়ার্ক ডিরেক্টরি। এই হলো ওয়ার্ক রিপোজিটরি। এই ওয়ার্ক ডিরেক্টরি তৈরি করবো আগে। আমরা তো এখনো গিট ইনক্লুড করি নাই। আমরা প্রথমে যেটা তৈরি করবো সেটা হচ্ছে ওয়ার্ক ডিরেক্টরি, যেটার ভিতরে আমরা কি করব? কাজ করব। সো আমি লিখলাম হচ্ছে HTML, সাপোজ আমি গিটহাব লিখলাম, আজকে হচ্ছে গিটহাব ক্লাস, তো আমি শুধু গিটহাব লিখলাম। এই গিটহাব নামে একটা কি করলাম? ওয়ার্ক ডিরেক্টরি তৈরি করলাম। বুঝেন নাই? ওয়ার্ক ডিরেক্টরি আমি গিটহাব নামে তৈরি করলাম। এখন এই গিটহাবের প্রজেক্টটা যদি আপনি সাপোজ এটার ভিতরে একটা ইন্ডেক্স ফাইল তৈরি করেন বা একটা কিছু টেক্সট ফাইল রেডি করেন, এরকম একটা ফাইল আছে, এই ফাইলটা আপনি গিটহাবে পাঠাতে চাচ্ছেন, এই ফাইলটা আপনি গিটহাবে পাঠাতে চাচ্ছেন, আপনি কি কি ভাবে পাঠাতে পারবেন বলেন? দুইটা পদ্ধতিতে, একটা হচ্ছে গিট গুইর মাধ্যমে, আর একটা হচ্ছে কমান্ডের মাধ্যমে, গিট বেশের মাধ্যমে, এই তো? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমরা প্রথমে আগে দেখি গুই মোডটা দেখি। আপনি এখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে গিট গুই হিয়ার এটাতে আপনি এন্টার দেন। আবার আসেন, আপনি এই সেকেন্ড ওয়েব বেস এটাতে আসেন, গিটহাব, এই যে গিটহাব এখানে থাকুক, আপনি এখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে গিট গুই হিয়ার এটাতে আপনি ক্লিক করেন, ক্লিক করে এখানে ক্রিয়েট এ নিউ রিপোজিটরি। এটা কিন্তু লোকাল ডিরেক্টরি, আমাদেরকে বলতেছে যে নিউ রিপোজিটরি তৈরি করতে বলতেছে। তাহলে আমরা ক্রিয়েট এ নিউ রিপোজিটরি তৈরি করি। এই রিপোজিটরির নামটা কি হবে? সেই নামটা কোন নামটা দেব? এই নামটাই দেব, গিটহাব। এইটাকে আমরা রিপোজিটরি বানাবো। এখনো পর্যন্ত এটা কি আছে বলেন তো? ওয়ার্ক ডিরেক্টরি। এখন আমরা এইটাকে আমরা বানাবো গিট রিপোজিটরি। এটার জন্য বানানো কি করতে হবে? আমাকে এটা কি করতে হবে? এখানে ব্রাউজ করেন, ব্রাউজ করে এই ফাইলের ডিরেকশনটা বলে দেন, কোন ফাইলটাকে আপনি মানে কোন ফোল্ডারটাকে মানে কোন প্রজেক্টটাকে বা কোন ওয়ার্ক ডিরেক্টরিটাকে আপনি রিপোজিটরি বানাতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করেন। github.com এটাকে সিলেক্ট করলেন, আপনি সিলেক্টে ক্লিক করেন, এইরকম চলে আসছে। আপনি এখন ক্রিয়েট করেন, ক্রিয়েট করছেন, এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। বুঝতে পারতেছেন? জি ভাইয়া। ভাইয়া এটা একটু মিনিমাইজ করেন, দেখেন এখন এই যে গিটহাব যেটা মানে এটা কি এখন আমরা ওয়ার্ক ডিরেক্টরি বলতে পারবো? না ভাইয়া। এটা কিন্তু এখন লোকাল রিপোজিটরি হয়ে গেছে। এখন এটাতে ক্লিক করেন, ক্লিক করে দেখেন এখানে ডট গিট নামে একটা জিনিস আসছে, দেখছেন? এটা কি আমরা লিখছিলাম? না ভাইয়া, এটা ছিল না আগে। এটা কিন্তু ছিল না আগে, এখন চলে আসছে যখন আমরা রিপোজিটরি তৈরি করছি। তার মানে রিপোজিটরি তৈরি করা মানে হচ্ছে আমাদের গিটের সাথে একটা লিংক আপ শুরু করে দেওয়া। এই জন্য ডট গিট নামে একটা অপশন চলে আসছে। বুঝতে পারতেছেন? জি ভাইয়া। এখন এই আমাদের এটাতে দেখেন, এটাতে আসার পর যেটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আনস্টেজ চেঞ্জ। আনস্টেজ মানে এখনো কোনো এখানে আনস্টেজের ভিতরে কয়টা ফাইল আছে বলুন তো? এখানে একটা ফাইল আছে, এই যে এই ফাইলটা, যে ফাইলটা আপনি তৈরি করছেন, যে ফাইলটা আমরা এখানে তৈরি করছি সেই ফাইলটাই এখানে দেখাচ্ছে আনস্টেজ। আনস্টেজ দেখাচ্ছে, তার মানে এটা এখনো কোনো স্টেজে যায় নাই, এখনো এটা ফাঁকা অবস্থা এখানে আছে। এখন এই ফাইলটাকে যদি আপনি এখানে কি স্টেজ চেঞ্জ এই সেকশনে আনতে চান তাহলে কি করতে হবে আপনাকে? এখানে আপনাকে কি করতে হবে? স্টেজ চেঞ্জে ক্লিক করতে হবে। এখন স্টেজ 1 আনট্র্যাক ফাইল আছে, একটা ফাইল আছে, সেটাকে আপনি ইয়েস করেন, দেখবেন যে ওখান থেকে এখানে চলে আসছে, মানে কমিট। তার মানে কি করছেন আপনি বলেন? এই যে গিট ওয়ার্ক ডিরেক্টরি রিপোজিটরি, এখান থেকে আপনি গিট কমিট করা শেষ, এখন আপনি পুশ করলেই এখানে চলে যাবে। এখন গিট পুশ করলে এই জায়গাতে চলে যাবে, মানে রিমোটে চলে যাবে।
এখন এখান থেকে যদি আপনি পুশ করেন তাহলে এই জায়গাতে চলে, আমি সবগুলো এটা দেখাচ্ছি যেহেতু আমরা এটা ইউজ করবো না, জাস্ট আপনি এখানে একটু ভিজুয়ালাইজেশনটা কিভাবে হয় সেটা দেখেন। এখন মনে করেন যে এখানে আপনি আরো একটা ফাইল তৈরি করতেছেন আপনার প্রজেক্টে, আপনার এই রিপোজিটরি লোকাল, এখানে আপনি আরো একটা ফাইল আপনি তৈরি করতেছেন। সাপোজ এই ফাইলটার নাম দিলেন আরো একটা কিছু সামথিং, এন্টার দিলেন। এখন এটা যদি আপনি এখানে আসেন, এখানে কিন্তু এখনো কিছু আসে নাই, আপনি এখানে কি করবেন, স্ক্যান করেন। স্ক্যান করলে যে ফাইলটা নতুন আপনি তৈরি করছেন সেটা কোথায় আসছে, আনস্টেজ চেঞ্জ এই জায়গাতে আসছে। তো এই জায়গা থেকে তো আপনি রিমোটে পাঠাতে পারবেন না, আপনাকে আগে এখানে আনতে হবে। এখানে আনার পর এখান থেকে আপনাকে পুশ টুস করে ওখানে পাঠিয়ে দিতে হবে। তার মানে এখানে আনার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে এটা উপর ক্লিক করেন, করার পর কি করতে হবে, আপনাকে স্টেজ চেঞ্জ ইয়েস দিলে এখানে চলে আসছে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? যাচ্ছে ভাইয়া। যাচ্ছে বুঝতে পারছি। অলরেডি কিন্তু ভয়েস মানে কমা শুরু করছে, দেখছেন? আচ্ছা ভাই, ভয়েস কিন্তু কমা শুরু করে দিছে। এটা ভিজুয়াল ভাবে এভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু এই জিনিসগুলো আমরা যখন কোডে করবো কিভাবে সেটা আমরা দেখতে হবে। আমি এগুলো সব বন্ধ করে দিলাম, দিয়ে এগুলো সব ডিলিট করে দিলাম। ঠিক আছে, এটা সব ডিলিট করে দিলাম। এখন আপনি যেটা করবেন, আপনার লোকাল পিসিতে যেটা ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করলেন, এটা আপনাকে ওপেন করতে হবে। এখানে ওপেন করবেন, যখন আপনি ইনস্টল করা শেষ হয়ে যাবে তখন আপনি দেখবেন এখানে আপনি লিখবেন সিওডি কোড। শুধু কোড লিখলেই দেখবেন যে ভিজুয়াল স্টুডিও কোড চলে আসছে। যেভাবে আপনি নোটপ্যাড প্লাস প্লাস বের করতেন সেম ভাবে আপনি শুধু এই সার্চের এই জায়গাতে সিওডি লিখবেন, এটা চলে আসবে। আপনি এটার উপর ক্লিক করেন, ক্লিক করলে আপনার ইনস্টল যদি হয়ে থাকে ভিজুয়াল স্টুডিওটা, তাহলে আপনার এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটাই হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এখন থেকে আপনি এইরকম কোড এডিটরে কোড গুলো লিখবেন, এখন আর নোট লিখবেন না। বুঝছেন? এখন এই প্রজেক্টের ভিতরে এই ভিজুয়াল স্টুডিওর ভিতরে আপনি যে প্রজেক্টটা তৈরি করছেন, মানে যে রিপোজিটরিটা বা লোকাল ডিরেক্টরিটা তৈরি করছেন, এই যে গিট হাব, সাপোজ এটা হচ্ছে আপনার লোকাল মানে ওয়ার্ক ডিরেক্টরি। এটা আপনাকে এটার ভিতরে আপনি কাজ করবেন, এটার ভিতরে আপনি ফাইল তৈরি করবেন বা কাজ করবেন। তাহলে এই জিনিসটা আপনাকে কি করতে হবে, এটার ভিতরে নিয়ে আসতে হবে। এটা আনবেন কিভাবে, এখানে ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেন ফোল্ডারে আসবেন। এই ফোল্ডারটা কোথায় আছে এটা খুঁজে বের করেন। এটা হচ্ছে ওয়েব সেকেন্ড, এটার ভিতরে আছে। এটার ভিতর থেকে কোনটা আছে, কোন প্রজেক্টটা নেবেন, গিট হাব। এটাকে আপনি ক্লিক করেন, এরপর সিলেক্ট ফোল্ডার ক্লিক করেন, দেখবেন যে এখানে কি আসতেছে, এই যে গিট হাব চলে আসছে। এখন আমাকে বলেন এই গিট হাবের ভিতরে কি আদৌ কোনো কিছু ফাইল তৈরি করা আছে আগে থেকে? এই গিট হাবের ভিতরে কোনো ফাইল আছে? এখান থেকে এখনো কোনো ফাইল নাই। আপনি চাইলে এখন একটা করে ফাইল আপনি তৈরি করতে পারবেন। কিভাবে তৈরি করবেন, এটাতে আসেন, দেখেন এখানে একটা প্লাস বাটন দেখছেন, এটা প্রথমটা, এই দেখেন এখানে যখন আপনি মাউসটা নিয়ে যাচ্ছেন তখন বলছেন নিউ ফাইল। আপনি যদি এখন একটা নতুন ফাইল তৈরি করতে চান তাহলে এখানে আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক করে লিখতে হবে, এখানে ফাইলের নামটা দিতে হবে। সাপোজ আমি একটা ইন্ডেক্স ফাইল তৈরি করব, INDEX ইন্ডেক্স। এখন কি দিতে হবে, যদি আমি HTML ফাইল তৈরি করতে চাই তাহলে কি দিতে হবে, .html। হ্যাঁ, এখন দেখেন যখন আমি .html দিলাম তখন দেখেন এখানে একটা HTML সিম্বল চলে আসে, দেখছেন? এখন আপনি যদি এটা না দিয়ে যদি আপনি এখানে দেন হচ্ছে .css, তাহলে দেখেন এই যে CSS এর সিম্বল চলে আসছে। এটা না দিয়ে যদি আপনি দেন .php, তাহলে এই দেখেন PHP এর সিম্বল চলে আসছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন আপনারা কাজ করতেছে। এরপর আপনি কি লিখবেন, HTML। এরপর কি করবেন, একটা ইন্টার দিবেন সুন্দর মতো, একটা ইন্টার দিবেন সুন্দর মতো। তাহলে কি হবে, আপনার এই ফাইলটা এই পাশে ওপেন হচ্ছে, মানে এই জায়গাতে আপনি কোডগুলো লিখবেন। আপনি এখন চাইলে এখানে আপনি কোড লিখতে পারেন। ঠিক আছে, এখন দেখেন এই কোডটা ইউজ করা অনেক সুযোগ সুবিধা আছে। যেমন আমরা আগে HTML এর ট্যাগ শুরু করতাম, শেষ করতাম, অনেক কিছু লিখতাম। এখন যদি আপনি কিবোর্ডের শিফট বাটনে চাপ দিয়ে উপরে যে এক্সক্লুমেটরি একটা সাইন আছে, ওয়ান যেটা আছে, শিফট চাপ দিয়ে আপনি যদি উপরে ওয়ানটাতে ক্লিক করেন দেখবেন যে এইরকম একটা ব্যাপার স্যাপার চলে আসবে। বুঝতে পারি না? এখন এইরকম এইরকম অপশনটা আসার পর আপনি তার সাথে ইন্টার বাটন চাপ দিবেন। ইন্টার বাটন চাপ দিলে দেখবেন যে পুরো একটা বয়লার প্লেট, একটা HTML এর বয়লার প্লেট সবগুলো রেডি করে দেওয়া আছে। এই জিনিসগুলো আপনাকে হাতে কলমে লিখতে হবে না, শুধু আপনি টাইটেল এখানে চেঞ্জ করে দিবেন হোম, আর এই বডির ভিতরে আপনি কোড করা শুরু করবেন। বুঝা যায় নাই?
বুঝতে পেরেছি ভাই। বুঝতে পারছি সবাই ভাই। বুঝছেন? জি এখন ভাই। কি আমরা চাইলে এই ভিজুয়াল স্টুডিও কোডটা ইনস্টল করে এটার ভিতরে প্রজেক্টটা আনতে পারবো? জি ভাই পারবো। এখন যদি আমি আমাকে দেখেন, এখন আমরা যদি আমাদের পিসিতে আসি, এখানে দেখছেন ইন্ডেক্স নামে একটা HTML ফাইল তৈরি হয়ে গেছে এখানে। জি ভাইয়া। তার মানে জি, আমরা জি। যদি আরো একটা ফাইল তৈরি করতে চাই, সাপোজ এখানে আমরা আরো একটা ফাইল তৈরি করব, সাপোজ হচ্ছে aro.html, এটা লেখা আপনি ইন্টার দিলেন, আরো একটা ফাইল রেডি হয়ে গেল। তাহলে আপনি যদি এখন আপনার পিসিতে আসেন, দেখবেন যে আরো নামে আরো একটা ফাইল তৈরি হয়ে গেছে। তার মানে আপনি চাইলে এখানে ফাইল তৈরি করতে পারতেছেন, তাই নাকি? জি ভাই। এখন আপনি সাপোজ এখানে একটা হেডিং ট্যাগ দিলেন, কিভাবে দেখেন, শুধু আপনি এখানে লিখবেন এইচ, শুধু এইচ লিখবেন, তাহলে সে সাজেস্ট করতেছে আপনি কোন ট্যাগটা চাচ্ছেন, H1 চাচ্ছেন না H2 3। আপনি যদি H1 টাই চান তাহলে এটা সিলেক্ট করা আছে, যদি আপনি H2 চান তাহলে আপনি 2 নাম্বার 3 নাম্বার এরকম করে আসতে পারবেন। আসার পর আপনি কোনটা চাচ্ছেন সেটাতে এন্টার দিবেন, তাহলে H2 দুটাতে হয়ে গেল। এখন আপনি লিখতে পারেন git ক্লাস। এখন এই ফাইলটা যদি আপনি দেখতে চান, ব্রাউজারে শো করাতে চান, তাহলে আপনি সেম ভাবেই ওইভাবেই শো করান, এই ইন্ডেক্সে ডাবল ক্লিক করেন, এখানে ক্লাস চলে আসছে। বুঝতে পারেন না? বুঝতে পারছি। বুঝে গেছে। জি ভাই বুঝতে পারছি। মনে হয় স্টুডেন্ট কমা শুরু করছে, এখন 30 জন আসছে। তো আমরা সবাই মিলে কি করবেন, ক্লাস করবেন? ভাইয়া শেষ করে দেন না জি কি ভাইয়া, বলেন? জি। ভাইয়া বলতে আজকে যে টপিক ছিল এগুলো আলোচনা করে শেষ করে দেন। ভাইয়া এটা শেষ আজকে করা, যেগুলো টপিক গুলো শেষ করেন, তারপর গিটটা শেষ করতে হবে। এখন সেটা একটু ধৈর্য সহকারে দেখেন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস লাইফে। মনে করেন যে আমি যেটা গুরুত্ব সহ আগে সব বললামই, এটা গুরুত্বটা কতটুকু। আচ্ছা এখন আমাকে বলেন, এখন এই যে গিট হাব যে প্রজেক্টটা আমার কাছে আছে, এটা তাহলে কি, এটার নাম কি বলবো? ওয়ার্ক লোকাল ডিরেক্টরি বলবো না লোকাল রিপোজিটরি বলবো? ওয়ার্ক ডিরেক্টরি বলবো। কারণটা কি, এখানে এখনো ওয়ার্ক ডিরেক্টরি বলবো। এখন যদি আমি চাই, এখন পাঠাবো, আমি এই যে গিট ক্লাস নামে যেটা লিখছি, এটা আমি এখন চাচ্ছি আমি গিট হাবে পাঠাই দেবো। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি তো গিট হাবে লগ ইন করছেন নাকি? গিট হাবে লগ ইন করছেন, লগ ইন করার পরে এইরকম একটা ইন্টারফেস পাইছেন। তো এইরকম একটা ইন্টারফেস পাইছেন মানে এটা একটা, মনে করেন আপনার জমি। এখন এই জমিতে আপনি বিভিন্ন ফসল লাগাইতে পারেন। এখন কতটুকু জায়গাতে কোন ফসল লাগাবেন সেটা আপনি ভাগ করতে হবে। সাপোজ একটা করে ছোট ছোট জায়গা তৈরি করবেন, তো আমরা এখানে একটা আপনার কি করতে হবে, একটা রিপোজিটরি তৈরি করতে হবে। সেটা কিভাবে করব, এই প্লাস বাটনটাতে ক্লিক করেন, এই যে প্লাস বাটন, এই প্লাস বাটনে ক্লিক করে এখানে নিউ রিপোজিটরি নামে একটা অপশন আছে, নিউ রিপোজিটরি, এটাতে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আপনি একটা রিপোজিটরির নাম দেন। আপনি রিপোজিটরির নামটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু দরকার নাই। আপনি যেটা করবেন, আপনি এখানে যে ওয়ার্ক ডিরেক্টরিটা আছে, আমরা তো এটাকে রিপোজিটরি বানাইছিলাম নাকি? জি ভাই। তাহলে এটাকে আপনি কপি করেন, এটাকে আপনি কপি করে এটাকে আপনি কি করবেন, এই হচ্ছে রিপোজিটরির নাম দিবেন। এটা থেকে নাম দিলে হচ্ছে গিট হাব রিপোজিটরি। গিট হাব অলরেডি এক্সিস্ট ইন দিস অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্টে গিট হাব নামে একটা তৈরি করা অলরেডি আছে। তাহলে আমি দিলাম হচ্ছে গিট হাব 1 বা গিট হাব ক্লাস। এটা দিয়ে আমি কি করলাম, আমি তাহলে এই নামটাও চেঞ্জ করে দিই, এই নামটা আমি কি করে দিই, চেঞ্জ করে দিই, গিট হাব ক্লাস। আরে গিট হাব ক্লাস, গিট হাব ক্লাস এখানেও বানাই দিলাম। ও সরি, এখানে যে অলরেডি, এটা কেটে দেন। এখন এটাকে আপনি কি করবেন, ভিএস কোডে ওপেন করেন, সিওডি নাম চেঞ্জ করছি তো। এখান থেকে আপনি কি করতে পারেন, এরকম আপনার ওপেন হবে। ভিজুয়াল স্টুডিও কোডটা যখন আপনি ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করবেন, তখন এই অবস্থায় আপনি পাবেন। এখন এই অবস্থা পাওয়াতে যেটা হবে, আপনাকে কি করতে হবে, ওখান থেকে প্রজেক্টটা এখানে ঢুকাইতে হবে। সেখান থেকে কেমনে কি করবেন, ফাইলে যাবেন, ওপেন ফোল্ডার, কোন ফোল্ডারটা এখানে আনবেন, সেটা হচ্ছে এই যে গিট হাব ক্লাস, এই ফোল্ডারটা নিয়ে আসবেন, সিলেক্ট করেন, এখানে চলে আসবে।
এই ফোল্ডারের ভিতর যা যা ছিল সবগুলো এখানে চলে আসছে, ঠিক আছে। এখন আমরা ছিলাম হচ্ছে এই জায়গাতে গিট হাব ক্লাস। এখানে দেখেন আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। পাবলিকে দেওয়া মানে কি, আপনার প্রজেক্টটা সবাই অ্যাক্সেস করতে পারবে, দেখতে পারবে। প্রাইভেট মানে ওটা আপনি শুধু অ্যাক্সেস করতে পারবেন। সো আমরা পাবলিক নিয়ে কথা বলতেছি, কারণ প্রাইভেটে টাকা পয়সা ব্যাপার স্যাপার থাকে, এটা নিয়ে আমরা কথা বলবো না। আমরা পাবলিক এখানে সিলেক্ট করা থাকে অটোমেটিক্যালি, এখানে সিলেক্ট করা থাকুক। আমরা এখানে চাইলে এখানে বলতেছে ইনিশিয়ালাইজ দ্য রিপোজিটরি উইথ। আপনি যখন গিটটা রিপোজিটরি ইনিশিয়াল করবেন তখন আপনি যদি চান যে অটোমেটিক্যালি একটা ফাইল থাকুক, সেটা আপনি এখানে অ্যাড ফাইল দিতে পারেন, আবার নাও দিতে পারেন, এটা দেওয়ার দরকার নাই। আপনি এখানে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করেন। এই ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করলে আপনাকে এইরকম কিছু কোড দিবে। মূলত এই কয়েকটা কোড আপনাকে কপি করে কি করতে হবে, কয়েকটা কোড আপনি কপি করে আপনার নোটপ্যাড প্লাস প্লাসে রাখেন। এই কয়টা কোডই সারাটা জীবন আপনি কাজ করবেন। এই কয়টা কোড দিয়ে আপনি কি করবেন, সারা জীবন কাজ করবেন। এখানে আপনি পেস্ট করে রেখে দেন। যখনই আপনি ক্রিয়েট রিপোজিটরি লিখবেন তখনই আপনাকে এইরকম কিছু কোড দিবে। এইরকম কিছু কোড দিলে যেটা হবে, এই কোডগুলো নিয়ে আমরা কাজ আসলে করব। এখন কিভাবে করবো সেটা দেখি। আমরা এই ভিজুয়াল স্টুডিও কোডে আসলাম। আমরা কমান্ড প্রম্পটের মাধ্যমে যেটা আমরা কি করি, যেটা বলছিলাম আমরা, যে এখান থেকে আমরা রাইট ক্লিক করে গিট বেশ হিয়ার, এখানেও আমরা গিট কমান্ড গুলো লিখতে পারি, কিন্তু আমরা এমন একটা কোড এডিটর ইউজ করতেছি যে সে এরও পার্সোনাল কোড মানে কমান্ড লাইন লেখার মতো সিস্টেম আছে। সো আমরা এই জন্য ওখানে যাব না। আপনার এখান থেকেই যেহেতু আমরা ডাটাগুলো পাস করবো গিট হবে, সো এই জায়গা থেকে টার্মিনাল নামে একটা অপশন আছে, টার্মিনাল। এই টার্মিনালে ক্লিক করে নিউ টার্মিনাল, এই টার্মিনাল থেকে নিউ টার্মিনালে আসেন। আসার পর আপনি এই জায়গাতে আপনি কি করবেন, এই কমান্ড গুলো লিখবেন, ঠিক আছে। এই জায়গা থেকে আপনি কোড গুলো লিখবেন। এখন প্রথমে আমাকে যেটা করতে হবে, আমার এই প্রজেক্টের সাথে এই গিট হাবের একটা পরিচয় করে দিতে হবে। আমার এই প্রজেক্ট আর এই গিট হাব এখনো কিন্তু চিনে না। পরিচয় আছে এদের সাথে? কনফিউশনে পড়ে গেলেন নাকি? পরিচয় আছে এদের সাথে এখনো? পরিচয় কিন্তু এখনো নাই। পরিচয় করে দিতে হবে। পরিচয় করার জন্য এখানে একটা লাইন আছে, এই কোডটা আপনার লেখার দরকার নাই। এই কোডটা মানে হচ্ছে আপনি নতুন একটা ফাইল সে তৈরি করে দিবে। এই কোডটা লেখা মানে আপনার রিপোজিটরিতে redmi.md নামে একটা এমনি একটা জাস্ট একটা ফাইল সে তৈরি করে দিবে। তো আমার একটা ফাইল তৈরি করার দরকার নাই। আপনি এখান থেকে শুরু করবেন গিট ইনিট। গিট ইনিট মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন। আপনাকে প্রথমে কি করতে হবে, গিটের সাথে একটা ইনিশিয়ালাইজেশন করতে হবে। আপনি জাস্ট এখান থেকে কোডটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, আপনার কোড এডিটরে আসবেন। এই যে টার্মিনাল আছে, এই টার্মিনালে সুন্দর করে আপনি এই জায়গাতে আপনি লিখবেন হচ্ছে, এটা লিখে পেস্ট করে দেবেন গিট ইনিট। এরপর আপনি কি করবেন, এন্টার দিবেন। এন্টার দিলে যেটা হবে, এটা প্রথমে ইনিশিয়ালাইজ হয়ে যাবে, এর সাথে গিটের সাথে একটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে, মানে পরিচয় পর্বটা হয়ে যাবে। এরপরে আপনাকে কি করতে হবে, এরপরে git add redmi.md। প্রথমে যে আপনি যে ফাইলটা তৈরি করছিলেন সেই জন্য এখানে একটা ফাইলের নাম বলে যাচ্ছে। এই ফাইলটা তুমি যদি গিটের সাথে অ্যাড করতে চাও, আমাদেরকে বলেন যে এখানে এই GitHub ক্লাসের ভিতরে কয়টা ফাইল আছে? দুইটা। আপনি যদি মনে করেন, আচ্ছা একটা জিনিস দেখেন, যখন আপনি git init লিখছেন, git init, তখন এখানে ইউ লেখা উঠছে, দেখছেন ইউ? এটা হচ্ছে আনট্র্যাক অবস্থা আছে, এখন আমরা ট্র্যাক করি নাই। যখন আমরা গুই মোডে দেখছিলাম আনট্র্যাক বা আনচেঞ্জ, তখন এটাই দেখছিলাম ইউ মানে হচ্ছে আনট্র্যাক অবস্থায় এখনো সে আছে, এখন আমরা একে ট্র্যাক করি নাই, শুধু ইনিশিয়ালাইজ করছি। এখন আমার কথা হচ্ছে, যদি আপনি মনে করেন যে দুইটা ফাইলই আপনি গিটহাবে পাঠাবেন, এই দুইটা ফাইলই গিটহাবে পাঠাবেন, তাহলে আপনাকে যেটা করতে হবে, গিট লিখতে হবে, এরপরে অ্যাড দিতে হবে। অ্যাড লিখে যদি আপনি মনে করেন শুধু আমি index.html টা পাঠাবো, তাহলে আপনাকে লিখতে হবে index.html। এই ফাইলটার নাম লিখে আপনাকে এন্টার দিতে হবে। বুঝলেন নাই? জি, বুঝতে পারছি। আর যদি মনে করেন যে আমার এখানে 1000টা ফাইল থাকতে পারে, আমার এখানে 1000টা ফাইল আমি তৈরি করছি, আমি 1000টা ফাইল আমি একসাথে অ্যাড করব, তাহলে আপনাকে লিখতে হবে git add স্পেস একটা ডট। এই কমান্ডটুকু লিখলে ওখানে যদি 1000টা ফাইল থাকে, দেখেন একটা জিনিস দেখছেন,
এখানে যখন আপনি index.html-টাকে আমরা অ্যাড করছি তখন এখানে ইউ থেকে এ হয়ে গেছে, শো করেছে। আপনি দেখে বুঝতে পারতেছেন। এখন যদি আপনি git add এ দেন, এন্টার দেন, তাহলে দেখেন এটা হয়ে গেছে। তার মানে আমি বুঝতে চাচ্ছি প্রথমে আপনার কি করতে হবে, git init মানে আপনাকে ইনিশিয়ালাইজ করতে হবে, পরিচয়টা করে দিতে হবে। এরপরে আপনি কোন কোন ফাইল পাঠাবেন সেটা বলে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি না তো। ওটা আগে দিচ্ছে, ওটা আগে দেওয়া ছিল, আমি এখন বন্ধ করে রাখছি, আমি এখন বন্ধ করে রাখছি ওটা। ওটা প্রথমের দিকে দিয়ে রাখছি, আমি এখন অফ করে রাখছি, এখন চাইলে করতে পারবে না, এটা প্রথমে করছে আর কি। আচ্ছা, আমরা আর কিছু বললাম, একটু শেষ করতে হবে, সময় খুবই কম, আমরা একটু শুরু করতেছি আবার। হ্যাঁ আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন এটা কি হইলো, তাহলে আমরা গিট যদি আমরা একটা ফাইল করতে চাই তাহলে আমরা এরকম একটা ফাইলের নাম বলে দিতে পারি। আবার যদি আমি মনে করি যে না, আমার কাছে যতগুলো ফাইল থাকবে সবগুলো ফাইলে আমি অ্যাড করব, তাহলে গিট অ্যাড এরপর স্পেস তারপরে ডট দিব, যেটা অলরেডি এখানে কিন্তু কোডগুলো লেখাই আছে, এখানে গিট অ্যাড লিখে দেওয়া আছে, এখানে একটা ফাইলে এক্সাম্পল গুলো দেওয়া আছে। যদি আপনি একাধিক ফাইল করতে চান তাহলে গিট অ্যাড স্পেস তারপর একটা ডট দিবেন। এটা গেল। এখন আমরা যখন গিট গুই মোডে গেছিলাম, যেমন এখানে আমাদের বলা আছে যে গিট কমিট নামে একটা জিনিস আছে, আপনাকে গিট অ্যাড করছেন, আপনি এটা করছেন, গিট অ্যাড করা শেষ, আপনাকে এখন করতে হবে গিট কমিট। এই গিট কমিটটা করার জন্য এখানে একটা লাইন বলে আছে, গিট কমিট এম, এখানে একটা মেসেজ দেওয়া আছে, আপনি এই লাইনটা কপি করেন, এই লাইনটা কপি করে আপনি এখানে পেস্ট করে দেন, গিট কমিট এম, এখানে ফার্স্ট কমিট। ফার্স্ট কমিট মানে আপনি একটা মেসেজ আসলে লিখে দিবেন, এখানে আপনি কি কমিট করতেছেন, একটা এখানে কি আসলে কমিট করতেছেন সেটা আপনাকে একটু বলে দিতে হবে, মানে একটা মেসেজ, যাতে আপনি পরবর্তীতে দেখতে পারেন যে আমি ওই সময়ে এই জিনিসটা আমি এখানে পুশ করছিলাম। আপনি যেন মেসেজটা পড়ে বুঝতে পারেন যে আপনি 2020 সালে আপনি যে একটা কমিট করছিলেন ওটা কি আসলে কমিট, কি লিখে কাজ করছিলেন, একটু মিনিংফুল কিছু একটা লিখে মেসেজ দিবেন। মেসেজটা আপনি যা ইচ্ছা দিতে পারেন, যা ইচ্ছে দিতে পারেন, দিয়ে আপনি কি করবেন, ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু এ উঠে গেছে, দেখছেন এখান থেকে কিন্তু এ উঠে গেছে, আর এখানে বলে দেওয়া হচ্ছে টু ফাইল চেঞ্জ, এইরকম কি কি ফাইল তৈরি সেটা বলে দেওয়া আছে এরকম করে, বুঝছেন? এই অবস্থায় আপনি গেল। এখন আপনি নিচে আসেন, এখানে বলতেছে আমরা ব্রাঞ্চ নিয়ে কথাবার্তা বলছিলাম, মনে আছে যে আপনি আলাদা আলাদা ব্রাঞ্চ তৈরি করতে পারেন। তো আপাতত যেহেতু ব্রাঞ্চ কেউ তৈরি করতেছেন না, এত বোঝার দরকার না, আমরা গিটের ক্লাস আসলে আরো একটা হবে পরে, আপাতত এটা বোঝেন। এখানে এখন গিট ব্রাঞ্চ মেইন যা যা লেখা আছে পুরো জিনিসটা শুধু হুবহু কপি করে পেস্ট করে দেন, আর এসব বোঝার দরকার নাই, অলরেডি মাথা ভ্যারি হয়ে গেছে। গিট ব্রাঞ্চ এম মেইন মানে মেইন ব্রাঞ্চে কি করবে, সে পাঠাই দিবে, ইন্টার দিলেন। এরপরে আপনি পরের লাইনটা আবার কপি করেন, এখন কোন জায়গাতে পাঠাই দিবে তাকে তো একটা রাস্তা দেখাই দিতে হবে, রাস্তা আসলে একটা বলে দিতে হবে, সেই রাস্তাটাই হচ্ছে এটা। এই রাস্তাটা দেখেন কি রাস্তা, এটা github.com। github.com এর ভিতরে আনোয়ার হোসাইন 4035, এটা হচ্ছে আমার ইউজার নেম। এরপরে এটার ভিতরে কি আছে, github class.git, যে রিপোজিটরিটা তৈরি করছেন সেটা। আপনি যদি গিটহাবে আসেন একটু দেখেন গিটহাবটা কই, এই যে গিটহাব, একটা জিনিস দেখছেন উপরে ইউআরএল দেখছেন, github.com/anwarhossain4035/github class। তার মানে আপনি যদি পুশ করেন তাহলে এই জায়গাতে এই গিটহাব ক্লাসের ভিতরে জিনিসগুলো ঢুকবে। বুঝতে পারি নাই না? জি ভাই, না ভাই বুঝছি। বুঝে গেছে। তাহলে আপনি এই লাইনটা পুরো লাইনটা আপনি কপি করেন, কপি করে আপনি এই জায়গাতে আবার পেস্ট করেন, ইন্টার দিলেন। ইন্টার দেওয়ার পরে আপনি এরপরে কি করবেন, এইবার পুশ করতে হবে। আপনার স্লাইডে যেটা ছিল পুশ, এই যে গিট পুশ, এই পুশ করলে আপনার রিমোটে চলে যাবে। তার মানে আপনাকে এই লাইনটায় পুশ করতে হবে, এই লাইনটা, এই লাইনটা আপনি কি করবেন, এখানে আপনি পুশ করে দিবেন। যখন আপনি পুশ করছেন তখন কিন্তু এটা চলে গেছে, এই দেখেন ফাইলগুলো চলে গেল। এখন দেখেন আমি যদি এখানে রিলোড দেই
এখানে আমি রিলোড দেই, এখন দেখেন যে দুটো ফাইল আমি পাঠাইছি সেই দুটো ফাইল এখানে চলে আসছে, aro.html index.html। বুঝতে পারছেন? জি ভাইয়া। আর আপনি জি ভাইয়া, যেটা বুঝা দেখেন এই গেছে। যে ওই যে কুমিট যেটা লিখলাম, কুমিট সেটা হচ্ছে এই যে যা ইচ্ছা দিতে, এই জায়গাগুলোতে কুমিট শো করতেছে। তার মানে আপনি 5 বছর পরে যদি দেখেন যে আপনি কি লিখছিলেন, তাহলে আপনি বুঝতে পারবেন ফাইলের ভিতরে ঢুকতে হবে না, কোডগুলা দেখে আর বুঝতে হবে না। আপনি এটা দেখে বুঝতে যেন পারেন যে আপনি এখানে কি কোড এখানে দিছিলেন, তো এটা দেখে আপনি বুঝতে পারবেন। তো এখন মনে করেন এটা কি করছেন আপনি, গিট ক্লাস এখানে একটা লাইনে কাজ করছেন, এখন তো আপনি পরের দিনে আরো কিছু কাজ করবেন, একই প্রজেক্টে আরো কাজ করবেন না আপনি? জি ভাইয়া। এখন দেখেন এই যে ইন্ডেক্স ফাইলে ঢুকে দেখেন শুধু কি আছে, এই হেডিং 2টা আছে। তা আপনি একটু পরে মনে করেন আবার কাজ করবেন, আবার কাজ করলে, আচ্ছা এটা একটু বলে রাখি, আপনাদের এই জায়গাতে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে যখন আপনি গিট পুশ এই যে লাইনটা লিখবেন, তখন কিন্তু আপনাদের ইরর দেখাবে, একটা জায়গাতে ইরর দেখাবে যেখানে আপনাকে বলবে যে গ্লোবাল ইউজার নেম একটা সেট করতে বলবে। এই প্রবলেমটা আপনারা পড়বেন, এই প্রবলেমটা নিয়ে আপনাদেরকে কি করতে করবে, বৃহস্পতিবারে যদি প্রবলেমে পড়েন তাহলে এই বৃহস্পতিবার সলভ করে নেবে এগুলা, ঠিক আছে? এখানে এই লাইনটা লিখলে যেটা হবে, আপনাদের একটা ইউজার নেম পাসওয়ার্ড চাইবে। আপনি যে নতুন গিট, আমার এটা আসলে এই পিসি থেকে গিটের সাথে আগে অনেক কাজ করা হয়েছে, এই জন্য আমার কাছে ইউজার নেম পাসওয়ার্ড চাই নাই। বাট যখন আপনারা প্রথম কাজ করবেন তখন আপনার এই জায়গাতে একটা প্রবলেম দেখাবে, ইউজার নেম পাসওয়ার্ড চাইবে, সেটা আপনাকে দিতে হবে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখেন। আচ্ছা এখন কথা হচ্ছে আমি আরো একটা লাইন অ্যাড করলাম, আমি মনে করেন যে এখানে h1 ট্যাগ অ্যাড করলাম, ঠিক আছে? হেডিং ট্যাগ বা এরকম কিছু একটা লিখলাম, এই হেডিং ট্যাগ এটা অ্যাড করলাম, এটা সেভ দিলাম। এখন আমি চাচ্ছি যে এই লাইনটা আমি ওখানে ঢুকাই দেওয়ার জন্য, এই লাইনটা কি এখন এখানে আছে? এই জায়গা থেকে আমি এই লাইনটা পাবো এখন রিলোড দিলে? না ভাইয়া। না ভাই, তাহলে এই লাইনটাতে আমি এখনো কিছু করি নাই, শুধু আমি লোকাল পিসিতে করছি, মানে লোকালে করছি। আমি এই লাইনটা যদি আমি এখানে পাঠাতে চাই তাহলে আমার কি করতে হবে, এখন আমাকে পাঠানোর জন্য আমাকে আবার কিন্তু গিট ইনিশিয়েট করতে হবে। না ভাইয়া, পুল করতে মানে লাগবে। আমি তো একবার ওর সাথে পরিচয় হয়ে গেছি, আমি কি প্রত্যেকদিন পরিচয় হব? এখন না প্রত্যেকদিন ভাইয়া, পরিচয় হবো না, আমি তাহলে পরের লাইনটা কাজ করব। তার মানে এই লাইনটা কাজ করতে হবে না, গিট ইনিট এটা কাজ করতে হবে না, এখন আমাকে এই লাইনটাতে কাজ করতে, গিট অ্যাড। আমি কি করব, গিট অ্যাড, মনে করেন যে যতগুলো ফাইল নিয়ে আমি কাজ করছি সবগুলো ফাইলই অ্যাড হোক, ডট দিলাম, গিট অ্যাড হয়ে গেল। এরপরে আপনাকে পরের লাইনটা কাজ করতে হবে, গিট কমিট। এইখান থেকে লাইন কপি করে নিতেন, কমিট, গিট কমিট। তাহলে আপনাকে মেসেজটা একটু চেঞ্জ করে দেন, সাপোজ এই ফার্স্ট লেখা থাকলো, তার মানে আপনি এইবার যে একটা কিছু লিখে পাঠাচ্ছেন, এই মেসেজটা দেখে তাহলে আপনি বুঝতে পারেন যে আপনি এই টাইপের জিনিস একটু চেঞ্জ করছেন। সাপোজ আমি এখানে দেখলাম হচ্ছে h1 ট্যাগ অ্যাডেড, আমি h1 ট্যাগ অ্যাড করছি, এই জন্য আমি লিখে দিলাম, এরপর এন্টার দিলেন, এখানে একটা ফাইল চেঞ্জ হচ্ছে। এখন আপনি কোন লাইন পাস করবেন? এখন আপনাকে এই রাস্তাটা কি আপনাকে প্রত্যেকদিন দেখাই দেওয়া লাগবে? না ভাইয়া। এই রাস্তাটা প্রথমবারই একটা রাস্তা মানুষ প্রথমবারই চিনতে পারে না, কিন্তু একবার দেখাই দিলে সে চিনতে পারে। তো যেহেতু একে একবার রাস্তা দেখানো হয়ে গেছে, একে আর দেখানোর কিছু নাই, আপনি শুধু লাস্ট কি করবেন, এই যে এটা করেন, গিট পুশ ইউ অরিজিন মেইন, এই লাইনটা লিখে দেন, এটা চলে গেছে। এখন আপনি এখানে রিলোড দেন, চলে আসছে h1 ট্যাগ। জি ভাই। তার মানে আপনি প্রথমবারই একটু সমস্যা হচ্ছে, ইনিট করা লাগতেছে, এই লাইনগুলো সবগুলো লেখা লাগতেছে, আর এই লাইনগুলো যে লেখা লাগতেছে এগুলো তো আপনার এইসব কিন্তু মুখস্থ করা লাগতেছে, এই লাইনগুলো আপনাকে দিয়ে দিচ্ছে, এই লাইনগুলো তারা তো আপনাকে দিয়েই দিচ্ছে, তো মুখস্থ করা তো কিছু না, এবং বলে দেওয়া আছে প্রথমে এটা, পরে এটা, এটা, এটা। এখন কোন লাইনটা কেন করতেছেন স্যার সেটা আপনি একটু বুঝে রাখবেন, এই তো নাকি? বোঝেন নাই? জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। ভাই এখানে এই যে অরিজিন তারপরে মেইন, এই দুটা মানে কি বুঝতেছি? শোনেন আমি বলি, আপাতত এটা এখন বুঝেন না, এটা একটু ডিটেলস বলতে হবে। এই মেইন এগুলো হলো ব্রাঞ্চ। আপনি এই জায়গাতে আসেন, এই জায়গাতে দেখছেন এই জায়গাতে কি লেখা আছে? জি ভাই, মেইন। আর এই সিম্বলটা দেখে বুঝতে পারতেছেন এটা বিভিন্ন লতা পাতা সরে গেছে, তার মানে এটা ব্রাঞ্চের মতো, মানে এই জায়গাতে ব্রাঞ্চ থাকে। এখানে আপনি অ্যারোতে ক্লিক করেন, এখানে দেখবেন যেখানে মেইন নামে একটা ব্রাঞ্চ তৈরি করা আছে, তার মানে এটা ডিফল্ট ভাবে মেইন ব্রাঞ্চটা তৈরি করে দেওয়া আছে। আপনি যদি মনে করেন যে আপনি আরো একটা ব্রাঞ্চ তৈরি করবেন, এখান থেকে আপনি ব্রাঞ্চ তৈরি করা যায়, এখান থেকে আপনি ব্রাঞ্চ তৈরি করতে পারবেন, ঠিক আছে?
কমান্ড লাইনতে ব্রাঞ্চ তৈরি করা যায়। আমরা যেহেতু মেইন ব্রাঞ্চেই পাঠাচ্ছি, এই জন্য এখানে আসলে মেইন লেখা আছে, এই যে মেইন, ঠিক আছে, আপনি মেইন ব্রাঞ্চে আপনি পাঠাবেন। আর অরিজিন বলতে বোঝাচ্ছে যে আপনি যে অরিজিনাল যে জায়গাটা সেখানে পাঠাচ্ছে। এখানে অরিজিন বলতে এমন কিছু নাই, এটা আপনি অরিজিনটা আপনাকে লিখতে হয়, অরিজিনটা আপনাকে লিখতে হয়। এই মেইন মানে ওই মেইন ব্রাঞ্চে, এই মেইন মানে ওই মেইন ব্রাঞ্চ। আপনি যদি ব্রাঞ্চ যখন নিজে তৈরি করবেন তখন আপনাকে কি করতে হবে, এখানেও চেঞ্জ করতে হবে। এই গিট ব্রাঞ্চ এম, যে ব্রাঞ্চটা আপনি তৈরি করবেন সেই ব্রাঞ্চের নাম লিখতে হবে। আবার এখানে কি করতে হবে, অরিজিন লেখা থেকে থাকবে, এই জায়গাতে আপনাকে ব্রাঞ্চের নাম চেঞ্জ করতে হবে। তাহলে এই দুই জায়গায় চেঞ্জ করতে হবে যখন আপনি নিজে ব্রাঞ্চ তৈরি করবেন, এবং যেই ব্রাঞ্চে আপনি দিতে চাচ্ছেন সেই ব্রাঞ্চের নামটা এখানে দিতে হবে। আপাতত তো আমরা ব্রাঞ্চ তৈরিও করি নাই, আমরা যা ওদের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চেই রাখতেছি, এই জন্য আমরা এইরকমই কাজটা করতেছি। বুঝছেন? বোঝেন নাই? কিভাবে বুঝছি? এখন জি দেখেন, ভাই, জি ভাই বুঝতে পারছি। এই দেখেন এই যে ইন্ডেক্স ফাইলটা দেখছেন, এই যে ইন্ডেক্স ফাইলটা, এখানে কি কমিট আসছে, h1 ট্যাগ অ্যাডেড, h1 ট্যাগ অ্যাডেড। এখানে আপনি h1 ট্যাগটা অ্যাড করছেন, সেই কমিটটা এখানে দেখাচ্ছে। এখন এটার ভিতর ঢুকেই আপনি কিন্তু কি করতে পারবেন, এই দেখেন এখানে কি লেখা আছে, প্লাস সাইন দেওয়া আছে, প্লাস সাইন। তার মানে এই লাইনটা কি হয়েছে, অ্যাড হয়েছে ভাই। যোগ হয়েছে। এই জন্য এখানে কি হচ্ছে, এটার একটা কালার চেঞ্জ হয়ে গেছে, এটা একটা সবুজ কালার হয়ে গেছে। যদি এমন হইতো যে আপনি এই ট্যাগটাকে ডিলিট করে আপনি h1 ট্যাগ লিখতেছেন, তাহলে এই দুটা লাইনই থাকতো, বাট h2 ট্যাগটা কি হতো, একটা রেড কালার থাকতো, একটা রেড কালার থাকতো এবং ক্রস সাইন থাকতো, এবং তাহলে বুঝতে পারতেন যে আপনি এই লাইনটা ডিলিট করে এই লাইনটা অ্যাড করা হয়েছে। আর এখানে যেহেতু ডিলিট করা হয় না, এই জন্য শুধু বলতে এখানে প্লাস সাইন দিয়ে বলা আছে যে এই লাইনটা অ্যাড হয়ে গেছে। বুঝা যায় নাই? জি ভাই জি ভাই, বুঝতে বুঝতে পারছি। পারছি। আচ্ছা ভাই, তাহলে আমি যতবার কাজ করব, কোড লিখবো ভিজুয়াল কোডে, ততবার আইসা ওই যে অ্যাড করতে হবে, তারপরে আমার গিটহাবে যে অ্যাড হবে। হ্যাঁ, যতবার আপনি অ্যাড করবেন তখন গিটহাবে অ্যাড হবে। আপনি সারাদিন কাজ করে, আপনি যদি মনে করেন সারাদিন কাজ করলাম, আমি এখন গিটে পুশ দিয়ে আমি ঘুমাই, সেটা করতে পারেন। আপনি আবার এমন মনে করতে পারেন যে আপনার পিসিটা 10 মিনিট পর নষ্ট হইতে পারে, তার মানে আপনি এখন কাজ করছেন, আপনি আচ্ছা গিটে প্রথম ইনিশিয়ালাইজ করার পরে পরবর্তীতে কতক্ষণ কাজ করা লাগতেছে, কয়টা কমান্ড লাইন লেখা লাগতেছে বলেন তো একটু। এটা একটা হচ্ছে গিট অ্যাড, একটা গিট কমিট, আর একটা হচ্ছে পুশ করতেছেন। এই তিনটা লাইন লিখতে আপনি বলেন তো কয়শো মিনিট মানে কয় ঘন্টা সময় লাগতে পারে? 1 মিনিট। 1 মিনিট সময় লাগবে? 2 মিনিট। এখনো কথা, তো কপি পেস্ট করতেছি খালি। এই কপি পেস্ট হলে আপনি এখন করতেছেন, যখন হাতে লিখবেন এটা আপনি 30 সেকেন্ড সময় লাগবে না। যখন আপনি হাতে লিখবেন তখন 30 সেকেন্ড সময়ও এটা লাগবে না, বুঝছেন? সো এটা আপনি কি করতে পারেন, আপনি যেভাবে কি কাজ করেন, একটা জিনিস দেখেন, এখানে আপনি লিখছেন না, এই যে কোডগুলো আপনি লিখলেন, এই কোডগুলো সবগুলো এখন এখানে আছে, আপনাকে কোডটা লিখতে হবে না। আপনি দেখেন এই যে আপনার অ্যারো সাইন আছে, এটাতে আপনি দেখেন উপরে দেখেন, আগে যে কোডগুলো আপনি এখানে পেস্ট করেন সেই কোডগুলো সবগুলো এখানে আছে। এই যে গিট অ্যাড, তার মানে এটা লেখার দরকার না, আপনি এখানে অ্যারো দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে আগে কি কি লিখছেন। এই যে গিট অ্যাড, আপনি ইন্টার দিবেন অ্যাড হয়ে যাবে, ইন্টার দিবেন অ্যাড হয়ে যাবে। আর আপনি তো হাতে এই জিনিসটা লেখার দরকার আছে? দরকার নাই। বুঝতে পারি নাই, ওই যে বুঝছেন? ভিজুয়াল স্টুডিওতে যখন কোডগুলা আমরা হচ্ছে অ্যাড করব, তখন তো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে না, কিন্তু যখন আপনি হচ্ছে না 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 না, গিটে যখন আপনি আপডেট দিবেন, গিটে যখন পাঠাবেন তখন তো ইন্টারনেট কানেকশন লাগবে। ও আচ্ছা, কানেকশন লাগবে, তাছাড়া উড়ে উড়ে আসবে, কেমনে আসবে ভিতরে ঢুকবে? এটা তো সার্ভার। আচ্ছা একটা জিনিস ছোট একটা জিনিস শেষ করে দেই, সেটা হচ্ছে এই যে এই ফাইলগুলা এইভাবে আছে, এখন কথা হচ্ছে এই ফাইলগুলো আপনি লাইভ করতে যাচ্ছেন। এই যে ইন্ডেক্স ফাইলটা যেটা আমরা যেটা এই যে হোম পেজটা যেটা আছে, যেটা এটা যদি আমি লাইভ করতে চাই, তাহলে আমরা এখান থেকে গিট থেকে লাইভ করতে পারি। কিভাবে সেটা আমি একটু দেখাই। এই জায়গাতে সেটিংসে আসবেন, সেটিংসে আসার পরে এখানে কই যেন যাইতে হয়, এই যে গিটহাব পেজ, গিটহাব পেজে এখানে ক্লিক হিয়ার, ক্লিক করার পরে এখানে আপনি সিলেক্ট করে দিবেন এই যে সোর্স, এই সোর্সে আপনি নান আছে, নানের জায়গাতে আপনি বলে দিবেন কোন ব্রাঞ্চটা আপনি লাইভ করতে চাচ্ছেন। এখানে ব্রাঞ্চ তো আমাদের একটাই আছে নাকি, মেইন? কথা বলেন। এই মেইনটা সিলেক্ট করেন, মেইনটা সিলেক্ট করার পরে আপনি এখানে সেভ দিবেন, মেইন সিলেক্ট করার পরে আপনি এখানে সেভ দিবেন।
সেভ দিছেন? সেভ দিলে এই দেখেন ইওর সাইট ইজ রেডি ফর পাবলিশড এট এত। আপনি এই লাইনটাতে আপনি কি করবেন, ক্লিক করেন। এই যে ইউআরএলটা যেটা দিয়ে দিছে আপনাকে, এই ইউআরএলটাতে আপনি ক্লিক করেন, দেখেন কি আসে। দেখেন তো এখন যদি আমি আপনাকে এই লাইনটা দিয়ে দিই, আপনি দেখেন তো আপনি আপনার যাই ওখান থেকে আপনি লাইভ করতে পারেন কিনা আপনার পিসি থেকে। এটা সার্ভারে এখন চলে গেছে। এই কোডটা যদি সাপোজ আপনি এরকম একটা পোর্টফোলিও রেডি করে আপনি আমাকে পাঠিয়ে দিলেন যে আমি কাজ করছি, তার মানে আপনাকে এখন অ্যাসাইনমেন্ট গুলোতে এই লিঙ্কটা আমাকে দিতে হবে। এই লিঙ্কটা কপি করে আপনি ওই অ্যাসাইনমেন্ট ওখানে দিয়ে দিবেন, আর কিচ্ছু দেওয়া লাগবে না। যা দেখার আমি হ্যালো দেখা যাচ্ছে হয়েছে। তার মানে আপনি কিন্তু এখন থেকে প্রজেক্ট লাইভ করতে পারতেছেন। আপনি কোনো যে কাজটা করবেন সেই কাজটা লাইভ করে আপনার বন্ধু বান্ধবকে পাঠিয়ে দিবেন যে দোস্ত আমি কাজটা করছি দেখ। এটা আবার দেখানো যাবে একটু প্লিজ? হ্যাঁ অবশ্যই যাবে, একবার কেন 5 বার দেখানো যাবে যদি আপনার দরকার হয়। আপনাকে কোথায় আসতে হবে? রিপোজিটরি সেটিংসে। না দাঁড়ান আমি প্রজেক্টটা বের করি। প্রজেক্টের নাম কি রাখছিলাম? GitHub ক্লাস। GitHub ক্লাস না, সেটা কোথায় গেল? উপরেই আছে। উপরে। আপনি তো এইরকম পাবেন নাকি? আপনি প্রজেক্টটা এইরকম পাবেন। এখান থেকে আপনি আসবেন সেটিংসে, এখান থেকে আপনি আসবেন কোথায়? সেটিংসে। এই যে সেটিংস, এই সেটিংস থেকে আপনি নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করতে করতে দেখবেন যেখানে GitHub পেজ নামে একটা অপশন পাবেন। GitHub পেজ নামে একটা অপশন পাবেন। এই জায়গাতে বলতেছে ক্লিক ইট আউট হিয়ার। এই জায়গাতে একটা ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করে আপনি দেখবেন এই জায়গাতে এই যে সোর্সে আসার পরে এখানে আপনাকে ব্রাঞ্চটা সিলেক্ট করে দিতে হবে। আপনি কোন ব্রাঞ্চটা আপনি লাইভ করতে চাচ্ছেন। আপনার কাছে কিন্তু একাধিক ব্রাঞ্চ থাকতেও পারে। আপনি যদি মনে করেন যে যেই ব্রাঞ্চটা আপনি লাইভ করবেন সেই ব্রাঞ্চটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এই জায়গাতে আপনাকে সেভ বাটনে ক্লিক করতে হবে। এখানে সেভ বাটনে ক্লিক করলে আপনি উপরে দেখবেন এরকম একটা আপনাকে লিঙ্ক দিয়ে দিবে। এই লিঙ্কটাই আপনার লাইভ হয়ে যাবে। বুঝছেন? জি ভাই। এখন একটা কাহিনী আছে। আমি কিন্তু ফাইলটার নাম রাখছিলাম হচ্ছে index.html। আমার ফাইলটার নাম রাখছিলাম index.html। এই জন্য কিন্তু আমার এই লিঙ্কটা যদি ওপেন করি মানে ব্রাউজার হিট করি তাহলে চলে আসতেছে। এখানে আমার কিন্তু কার ইন্ডেক্স লেখার দরকার হচ্ছে না, index.html লেখার দরকার নাই। কিন্তু আমার এই ফাইলটা যদি ইন্ডেক্স না হইতো তাহলে কিন্তু আপনাকে ফাইলের নামটা লিখতে হবে, কারণ ইন্ডেক্স ফাইলটা লেখার দরকার হয় না। অটোমেটিক্যালি ব্রাউজার ইন্ডেক্স ফাইল খোঁজে। যদি ইন্ডেক্স ফাইল না পাই তাহলে আপনাকে ওই ফাইলের নামটা বলে দিতে হবে। যেহেতু আমি এই জন্য আমি ইন্ডেক্স ফাইলে তৈরি করছি, আমার ফাইলের নামটা বলে না দিতে হবে। তো এটা মেজর বিষয় না, আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকেন। আর HTML এর লেআউটটা যারা এখনো ডিজাইন করেন নাই, আমি আশা করতেছি আপনারা সামনের ক্লাসে ভালো মতো ডিজাইন করে, সামনে ক্লাসে তো আপনার এক্সাম আছে। আচ্ছা আসল কথা তো ভুলে গেছি, আপনাদের এক্সাম তো শনিবারে। তাহলে আপনারা এই গিটটা শুধু প্র্যাকটিস করেন, গিটটা প্র্যাকটিস করেন, নিজে নিজে প্র্যাকটিস করেন। আর সামনের শনিবারে 100 মার্কের এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নেন। সেটা হচ্ছে HTML এর ভিতরে যা যা আছে, একটা ভাইভাতে কি কোশ্চেন করতে পারে না পারে সবকিছু। এখানে যেন আপনি বলেন না যে এই ট্যাগটা তো শেখানো হয় নাই বা এই কথাটা তো বলা হয় নাই, এই টাইপের কথা যেন কেউ মুখ দিয়ে আমি না শুনি। বুঝছেন? জি ভাই। কথা বুঝছেন? আজকে ক্লাসটা খুব বড় হয়ে গেল, কিন্তু ক্লাসটা কিন্তু আসলেই খুবই ইনফরমেটিভ এবং মানে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি হয়তো বুঝাইতে পারি না, সেটা আমার ব্যর্থতা, বাট ক্লাসটা কিন্তু দরকার আছে। আমি বুঝাইতে পারি না সেটা আমার ব্যর্থতা, কিন্তু এই ব্যর্থতা তো আপনি যদি চিন্তা করেন স্যার তো বুঝাইতে পারে না, তাহলে আমার কি করার? আপনার যেটা করার সেটা আপনি যদি না বুঝে থাকেন আপনি গুগল করেন, আমাদের ওই যে সাপোর্ট সেশন গুলো ওনাদের কাছ থেকে বুঝাই নেন, আপনার ফ্রেন্ডের কাছ থেকে বুঝাই নেন, বাট বুঝাই নিতে হবে। এটা প্রত্যেক দিন আপনাকে এই কাজটা করতে হবে। তো যেই কাজটা প্রত্যেক দিনই করতে হবে সেই কাজটাকে আপনি যদি গড়িমেশি করে হাতছাড়া করেন তাহলে কিন্তু লস। ওই যে একজন বললো যে আমি তো অ্যাসাইনমেন্ট কিভাবে দিতে আমি জানি না, সে চুপ করে আছে, কিন্তু পরের দিন তো আবার আপনাকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তখন কি করবেন? আপনি আজকে বুঝলেন না, আপনাকে কিন্তু কালকে বুঝতে হবে, কালকে বুঝবেন না পরশু বুঝতে হবে। আপনি চাকরি করতে গেলে আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। তো আপনাকে জিনিসটা শিখতেই হবে, যেহেতু আপনি এখনই শিখে রাখেন। কোনো সমস্যা হইলে আপনারা একটু হেল্প নিয়ে শিখেন, কাজটা করে ফেলেন।
আর যেটা হচ্ছে যে এইচটিএমএল, যেটা এইচটিএমএল শনিবারে ফাইনাল যেহেতু এক্সাম, আমি বারবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে ভাই বয়স কিন্তু মোটামুটি এখানে ছোট বাচ্চা কেউ নাই। যারাও আছেন একটু চিন্তা করে দেখেন, আপনি যদি এটাকে একটু সিরিয়াসলি চিন্তা করে দেখেন, আপনার যতটুকু এই কয়েকদিনে, আমি জানি না খুব বেশি আপনাদেরকে তৈরি করতে পারছি কিনা, পারি নাই, যতটুকুই পারছি আপনি নিজের থেকে যদি চেষ্টা না করেন তাহলে আসলে হবে না। আমি আপনাকে আসলে সব গুলাই খাওয়াতে পারবো না, এটা বিশাল টপিক। আপনাকে বলেন আমি সম্ভব, আমি 3 মাসে শুধু এইচটিএমএল শিখাই তাও শেষ হবে না। শুধু যদি আমি এইচটিএমএল এ 3 মাস কথা বলি শেষ হবে না। এখন কথা হচ্ছে আমি যে জিনিসগুলা 2 ঘন্টা যাবত শিখাচ্ছি, এই জিনিসগুলো যদি আপনি বোঝেন এটা আপনি 10 মিনিটে শিখবেন। এই জিনিসটা শিখাইতেছি আমি, তার মানে আমার শিখতে এটা অনেক সময় লাগছে, সেটা আমি 2 ঘন্টায় আপনাকে আমার বুঝালাম। এটা আপনি যখন বুঝবেন তখন আপনি মনে করবেন যে এতগুলো কথা কেন বলা দরকার ছিল, শুধু এটা কমান্ড লিখলেই তো হয়ে যায়। ঠিক আছে, এরকম মনে হবে। মেইন কথা হচ্ছে যে আপনি এই এইচটিএমএল নিয়ে এখন একটু গবেষণা করেন। ভাই কয়টা দিন আছে, কি বার আজকে? মঙ্গলবার। মঙ্গল থেকে কি হলো, বুধ, বৃহস্পতিবার, শুক্রবার, 3 দিন পাচ্ছেন। আপনারা একটু প্রমিস করেন যে এই 3টা দিন অন্তত গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করেন না, এই 3টা দিন অন্য কোনো কাজ করেন না, বুঝছেন? এই 3টা দিন, তো 3টা দিনে যদি আপনি আসলে দেখেন, আপনাকে আপনি প্রথম ক্লাসে কি বুঝছেন যে এই এইচটিএমএল ছাড়া কিছুই আসলে হবে না, এই এইচটিএমএলটা দরকার, এর কোনো অপশন নাই। তাহলে আপনি যদি 3টা দিন পরিশ্রম করে এই এইচটিএমএল এর বস হইতে পারেন, আপনি আর কিছুই পারলেন না, এখান থেকে আপনি বিদায় হয়ে গেলেন। তারপরেও তো আপনি বলতে পারবেন যে না আমার এই এইচটিএমএল এর সমস্যা নাই, আমি এই এইচটিএমএল পারি, আমি সিএসএস শিখবো। তো অন্তত এই মানে যে কয়টা ক্লাস হলো, এই কয়টা ক্লাস দিয়ে যেন আপনি বলতে পারেন যে আমি এই এইচটিএমএল এ আমি বস। তো এই 3টা দিন পরিশ্রম করেন, একটু সময় ফিক্সড করে নেন, একটু দেখেন যে আপনি 3 দিনে, আপনারা একটু কাইন্ডলি শনিবারে আমি আপনাদের কাছে হয়তো জিজ্ঞেস করতে পারি যে 3 দিনে আপনি কত ঘন্টা ব্যয় করছেন এই এইচটিএমএল এর পিছনে। এখানে টাইমটা একটা ফ্যাক্ট, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি সময়টা ব্যয় করছেন। দেখেন শুধু এই এইচটিএমএল শেষ করতে হয়তো আপনার আধা ঘন্টা সময় লাগবে, শুধু চোখের দেখা দেখে গেলেন, কোন টেক্সটটা কি করে শুধু দেখে গেলেন, এটা দেখতে আপনার 10 মিনিট সময় লাগবে। কিন্তু এটা তো আর দেখা না, এই দেখা দেখে কোনো লাভ নাই, আপনাকে ভিতরে হাতে কোড লিখতে হবে, লিখে দেখতে হবে, তার মানে আসলে সময় লাগবে। আসলে আপনি যদি মনে করেন যে আমি আজকে এই 3 দিন এই এইচটিএমএল শিখলাম, আমি আর 3 বছরে এই এইচটিএমএল শিখবো না, তাহলে আপনাকে মোটামুটি সময় দিয়ে একটু প্র্যাকটিস করতে হবে। আর আপনি যদি মনে করেন যে না শুধু এক্সামটা পার হবো, তাহলে আপনার জন্য 1 ঘন্টা 2 ঘন্টা স্টাডি করলে এক্সাম পাস করতে পারবেন। তার মানে আপনাকে 2 মাস মানে 3 মাস পরে আপনাকে আবার এইচটিএমএল শিখতে হবে। তা আবার যদি শিখাই লাগে, সেই শিখাটা আপনি এই 3 দিন শিখেন না ভালো মতো করে, আবার যদি কোনো একটা কোর্সে ভর্তি হয়ে এই এইচটিএমএল শিখা লাগে, আবার 3 মাস ব্যয় করতে হয়, তাহলে আপনি এখানে 3 মাস ভালো মতো ব্যয় করেন না। মানে 3টা দিন আপনি কত ঘন্টা এই এইচটিএমএল এর প্রেমে পড়তে পারেন, একটু প্র্যাকটিস করেন না, একটু মনের মধ্যে জেদ করেন যে আমি এই এইচটিএমএল এ বস হবো এই কয়েকদিনে। এতদিন আমি কিছুই করি নাই, আমি এতদিন কোনো ক্লাস করি নাই, ভিডিও দেখি নাই, কিছু করি নাই, আমি এই 3টা দিন এই এইচটিএমএল এর বস হবো, এর জন্য আমাকে কত ঘন্টা আমি ব্যয় করতে পারি। আপনি নিজের সাথে যদি জেদ না করেন, আপনি যদি নিজের সাথে এই জিনিসগুলো নিয়ে জেদ না করেন, আপনি পারবেন না। আমি যতই আপনাকে এইভাবে কথা বলি না কেন, কোনো লাভ নাই, আপনার নিজের সাথে জেদ করতে হবে। ছোটবেলায় কি হইতো বলেন তো, এই টিচার আব্বা আম্মা যেটা মারে আপনাকে পড়াইতো, কিন্তু যখন আপনি বড় হন, যে ভালো রেজাল্ট গুলো করেন, এটা কিন্তু আপনি নিজের যোগ্যতায় করেন, আপনি নিজের থেকে বড় যে করেন। আপনার কিন্তু এখন আর মারা পিটা কেউ কিছু নাই, আপনি কিছু না করলে আপনাকে কেউ কিছু বলবেন। এখন নিজের সাথে আপনাকে সেই যুদ্ধটা করতে হবে। আপনার মনে হবে যে আপনি ইউটিউবে একটু ভিডিও দেখি, একটু সময়টা পাস করি, কিন্তু না, আপনি 3টা দিন, এই 3টা দিন সামনে আসলে একটু টাইম ফিক্সড করেন যে আপনি প্রত্যেকদিন এত ঘন্টা করে আপনি শেষ করবেন। একটা রুটিন তৈরি করেন যে এই এইচটিএমএল এ এতগুলো ট্যাগ আমি এতদিনে দেখবো, এতগুলো ট্যাগ আমি পরের দিন দেখবো, এই কয়টা আমি পরের দিন দেখবো। একবারে দেখেন যে আপনি একবার বস হয়ে যাবেন। আপনি একটা করে বস হন না, এখন এই এইচটিএমএল বস হন, কিছুদিন পর সিএসএস বস হবেন, এরকম করতে করে দেখবেন যে আপনি ডেভেলপারে বস হয়ে যাচ্ছেন। তো আমার কাছে আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি এই 3টা দিন, যে 3টা দিন আছে, এই 3টা দিন একটু টাইম ফিক্সড করেন, করে আমি আসলে পার্সোনালি এরকম অনেক পদ্ধতি ফলো করি। যেমন আমার কাছে মনে হইতেছে যে আমি যদি এই কোর্সটা শেষ করতে পারি বা কিছু একটা করতে পারি, আপনি নিজেকে কোনো কিছু একটা অ্যাওয়ার্ড দেন, নিজেকে কোনো কিছু একটা অ্যাওয়ার্ড দেন। এমন হতে পারে যে আপনি একটা নিজের চকলেট কিনে খাচ্ছেন, আপনি এই 3 দিনে একটা চ্যালেঞ্জ নিচ্ছেন, আপনি নিজের সাথে, আমার সাথে না, আপনি 3 দিনে নিজের সাথে একটা চ্যালেঞ্জ নিচ্ছেন, নিয়ে বলতেছেন যদি আমি এই এইচটিএমএল এর এত ঘন্টা পড়াশোনা করতে পারি,
এত ঘন্টা যদি HTML আমি পড়াশোনা করতে পারি, তাহলে আমি নিজে একটা চকলেট কিনে খাবো। আপনি কাউকে খাওয়ানোর দরকার নাই, আপনি নিজে কিনে খান, ভালো লাগবে। এমন হতে পারে যে 3 দিন পরে শনিবারে এক্সামটা ভালো মতো দিবেন, পরের রবিবারে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে ডেটে যাবেন, ঠিক আছে? বা আপনি কিছু একটা করেন, বা রেস্টুরেন্টে আপনি নিজে খাইতে যান। মানে 3 দিন নিজের সাথে একটা চ্যালেঞ্জ নেন যে আমি এই 3 দিনে কিছু একটা করবো। আসলে জীবনে অনেক কিছু করছেন, 3টা দিন করেন, করে দেখবেন যে নিজের মধ্যে একটা আনন্দ যে কাজ করবে। যদি সত্যি সত্যি আপনি 3টা দিন ভালো মতো পড়াশোনা করতে পারেন, আপনার মধ্যে যে আনন্দটা কাজ করবে, এই আনন্দটা অন্যরকম আনন্দ। তো নিজেকে নিজে রিওয়ার্ড দেন, নিজেকে নিজে, আপনাকে কেউ চকলেট কিনে খাওয়াবে না, ঠিক আছে? তো নিজের টাকাতে নিজেই কিছু কিনে খান, বাট সেটা প্ল্যানিং করেন যে আমি এটা করতে পারলে আমি একটা চকলেট কিনে খাবো, ঠিক আছে? আমি আর বেশি কিছু বললাম না, আজকে অলরেডি অনেক সময় চলে গেছে। তো যা বলার বলছি। জি বলেন। ভাই আমাদেরকে 1 ঘন্টা পরীক্ষা হবে শনিবারে? পরীক্ষা আপনার 5 মিনিট হোক আর 1 ঘন্টা, সেটা তো ফ্যাক্ট না। আপনার কথা হচ্ছে আপনি প্রিপারেশন নিয়ে আসবেন, যা ইচ্ছা হতে পারে ওখানে, মানে যুদ্ধ আর যা হয় হোক। এটাতে তো কোনো অ্যাট্রিবিউট থাকবে না, শুধু HTML থাকবে। আরে ভাই, অ্যাট্রিবিউট কি HTML এর বাইরে? এতদিন কি শিখলেন তাহলে? না ওর সাথে তারপরে শিওর হচ্ছি যত কিছু অ্যাট্রিবিউট আলাদা। HTML রিলেটেড যত কিছু কোশ্চেন থাকতে পারে, এমনও হইতে পারে ওর হিস্ট্রি, কত সালে কি হয়েছে। মেইন কথা HTML সম্বন্ধে আপনাকে কোশ্চেন করলে আপনি অ্যান্সার দিতে পারবেন, এই কথা যেন মুখ দিয়ে না আনে। HTML, আমি CSS জাভাস্ক্রিপ্ট কথা বলতেছি, HTML এর কথা বলতেছি। HTML এর নারী ভুরি কোথায় কি আছে, এই 3 দিনে শেষ করবেন আপনি। HTML এর নারী ভুরি আপনি দেখবেন, মেইন কথা। আমার কথা বুঝতে? হ্যাঁ, আমরা শেষ করতেছি। আসলে আজকে অনেক সময় হয়ে গেছে। তো আল্লাহ হাফেজ, আর নেক্সট শনিবার তার কথা হচ্ছে। আর আপনার গিটটা নিয়ে আজকে ক্লাস শেষ করার পর যদি গিট নিয়ে আপনি একবারই কিছু না করেন, একবারও না দেখেন, তাহলে কিন্তু পরের শনিবারে পরে যদি করতে চান, আপনার মাথার মধ্যে কিচ্ছু থাকবে না, আজকে ক্লাসের কোনো ভ্যালুই থাকবে না। তার মানে আপনাকে মিনিমাম একটু দেখতে হবে আসলে গিটটা, তাছাড়া এই ক্লাসে কোনো ভ্যালু থাকবে না। সো গিটটা একটু দেখা উচিত, আপনার দেখেন, আর সামনের দিন কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ, আপনার লিভ নিতে শুরু করেন।